মোল কনসেপ্ট কেমিস্ট্রির একটা খুব ফান্ডামেন্টাল আর একটা খুব প্রসিদ্ধ কনসেপ্ট, এত প্রসিদ্ধ যে 23rd অক্টোবরে সেলিব্রেট করা হয় মোল ডে ইন দ্য অনার অফ মোল কনসেপ্ট। আজকের এই ভিডিওতে আমরা পড়ে নেব মোল কনসেপ্ট, স্টয়কিওমেট্রি, রিয়াকশনস ইন সলিউশনসের মতো কিছু বেসিক আর কিছু খুব ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ কেমিস্ট্রি। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব মজায় আছো। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11th কেমিস্ট্রি সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রির পার্ট 2। এই ভিডিওটাতে আমরা কভার করব কিছু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট আর খুব ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ কেমিস্ট্রি। আর এই পুরো ভিডিওটা দেখলে তোমাদের কেমিস্ট্রির বেসিক কনসেপ্টস হবে ক্রিস্টাল ক্লিয়ার। আমি রোশনি ফ্রম লার্নার হাব, দ্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা পড়তে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি সবকিছু অ্যাবসলিউটলি ফর ফ্রি only at learnerhub.com। সবাই তৈরি তো? লেটস গেট স্টার্টেড। অ্যাটম কি হয়, মলিকিউল কি হয়, সেটা তো আমরা এতদিনে জেনেই গেছি। এবারে জেনে নিতে হবে অ্যাটমিক মাস কি হয় আর মলিকিউলার মাস কি হয়। অ্যাটমিক মাস নাম শুনেই বুঝতে পারছো একটা অ্যাটমের মাস কত, সেটাই হলো অ্যাটমিক মাস। মলিকিউলার মাস এগেন ভেরি সিম্পল, একটা মলিকিউলের মাস কত। এবারে এটাকে যদি আরেকটু ব্রেকডাউন করি, একটা মলিকিউলের মাস কত হবে? ওই মলিকিউলটার ভেতরে যতগুলো অ্যাটমস আছে সেই অ্যাটমসদের মাসের সাম, সেটাই হয়ে যাবে মলিকিউলার মাস, তাই না? যেমন ধরো আমি যদি বলি হাইড্রোজেন অ্যাটমের মাস, সেটা কি হবে? একটা হাইড্রোজেন অ্যাটমের যা মাস সেটা হয়ে যাবে অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন। আমি যদি বলি হাইড্রোজেন মলিকিউলের মাস, হাইড্রোজেন মলিকিউল মানে ডাইঅ্যাটমিক, দ্যাট ইজ H2। তার মানে একটা হাইড্রোজেন মলিকিউলে দুটো হাইড্রোজেন অ্যাটমস আছে, তার মানে ওই দুটো হাইড্রোজেন অ্যাটমের মাসের সাম, সেটা হয়ে যাবে মলিকিউলার মাস অফ H2। আমি যদি বলি H2O এর মলিকিউলার মাস কত, তাহলে কি হবে? সাম অফ অ্যাটমিক মাসেস অফ the two hydrogen atoms plus one oxygen atom, দুটো হাইড্রোজেন অ্যাটমের যা অ্যাটমিক মাস প্লাস একটা অক্সিজেন অ্যাটমের যা অ্যাটমিক মাস, এই সব অ্যাটমিক মাসগুলোকে যোগ করে ফেললে আমরা পেয়ে যাব মলিকিউলার মাস অফ H2O। এবারে এই অ্যাটমিক মাসকে আমরা মেজার কিভাবে করব? আজকের দিনে তো মাস স্পেকট্রোস্কোপির মতো টেকনিক আছে আমাদের কাছে মেজার করার জন্য, কিন্তু পুরোনো দিনে এরকম টেকনিক ছিল না। অনেক পুরোনো দিনে একদম আর্লিয়ার ডেজে তখন ধরে নেওয়া হলো যে হাইড্রোজেন হচ্ছে আমাদের রেফারেন্স। হাইড্রোজেনকে রেফারেন্স কেন ধরা হয়েছিল? কারণ হাইড্রোজেন ছিল আমাদের সবথেকে লাইটেস্ট এলিমেন্ট, সবথেকে হালকা এলিমেন্ট, ঠিক? তাই জন্যে একটা আরবিট্রারিলি এরকম ধরে নেওয়া হলো যে এক কাজ করা যাক, যেহেতু হাইড্রোজেন সবথেকে হালকা, হাইড্রোজেনকে আমরা অ্যাটমিক মাস অ্যাসাইন করে দিই 1। এইবারে ওই 1-এর ভিত্তিতে হাইড্রোজেনের রিলেটিভে আমরা বাকি সব এলিমেন্টদের অ্যাটমিক মাস ক্যালকুলেট করতে পারবো। এইরকম ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা হয়েছিল অনেক পুরনো দিনে। তারপরে যেটাকে আমরা কারেন্ট সিস্টেমও বলতে পারি, সেইটাতে হাইড্রোজেনকে সরিয়ে যেটা রেফারেন্স এলিমেন্ট নেওয়া হলো সেটা ছিল কার্বন 12। মানে কার্বন 12 কেন বলছি? কার্বন এলিমেন্ট সেই এলিমেন্টটা যার অ্যাটমিক মাস হচ্ছে 12, কারণ কার্বনের আমরা জানি আরও অনেকগুলো আইসোটোপস হয়, কার্বন 12, কার্বন 14, রাইট? তো এখানে কার্বন 12কে নিয়ে নেওয়া হয়েছিল রেফারেন্স এলিমেন্ট। রেফারেন্স এলিমেন্ট নেওয়ার সাথে সাথে একটা নতুন ইউনিটকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যাকে বলা হলো AMU, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। এরকম বলা হলো যে একটা কার্বন 12-এর অ্যাটম যেটা আছে তার অ্যাটমিক মাস হলো 12 AMU, মানে 12 অ্যাটমিক মাস ইউনিট। এটা একটা ডেফিনেশন তৈরি করা হলো। তার মানে কি করা হলো? বেসিক্যালি একটা নতুন ইউনিটকে ইন্ট্রোডিউস করা হলো, অ্যাটমিক মাস ইউনিট বা AMU। সেটাকে কিভাবে ডিফাইন করা হলো? যে 1 AMU ইজ ইকুয়াল টু 1/12 অফ দ্য মাস অফ আ কার্বন 12 অ্যাটম। ব্যাপারটা বোঝা গেল? ভালো করে বুঝে নাও। একটা নতুন ইউনিট দিয়ে দিলাম AMU, আর বলে দিলাম কি ভাই 1 AMU এর মানে হলো 1/12 অফ দ্য মাস অফ 1 কার্বন 12 অ্যাটম। তার মানে একটা কার্বন 12 অ্যাটমের অ্যাটমিক মাস কত? 12 AMU, ঠিক? এবারে এই AMUটাকে অনেক সময় আমরা U বলেও ডিনোট করে থাকি। U স্ট্যান্ডস ফর ইউনিফাইড মাস, ঠিক? তার মানে একটা কার্বন 12 অ্যাটমের অ্যাটমিক মাস কত? 12U বা 12 AMU। আর এই AMU এর ডেফিনেশনের ভিত্তিতেই বাকি সব এলিমেন্টসদের অ্যাটমিক মাস ক্যালকুলেট করা হলো ইন AMU, ঠিক? এবারে আমি প্রিটি শিওর যে সবাই খুব কিউরিয়াস যে
এই 1 AMU মানে এক্স্যাক্টলি কতটা মাস, কারণ আমরা যখনই মাসের কথা বলি তখন কোন ইউনিটটা আমাদের মাথায় আসে? গ্রামস, এক্স্যাক্টলি। তো সবারের মনে একটা প্রশ্ন আসছে নিশ্চয়ই যে এই AMU আর গ্রাম এর ভেতরেও কোনো রিলেশনশিপ আছে? নিশ্চয়ই আছে। চলো ম্যাথামেটিক্যালি দেখে নেওয়া যাক হাউ মাচ এক্স্যাক্টলি ইজ 1 AMU। চলো তাহলে ক্যালকুলেট করে দেখে নেওয়া যাক যে 1 AMU মানে এক্স্যাক্টলি কত গ্রামস, তাই তো? ডেফিনেশন থেকে আমরা এতটুকু জানতে পেরেছি যে 1 AMU মানে হচ্ছে 1/12 অফ দ্য মাস অফ আ কার্বন 12 অ্যাটম। তার মানে আমি যদি একটা কার্বন 12 অ্যাটমের মাস বার করে নিতে পারি, তার 1/12 করে দিলেই আমি পেয়ে যাব যে 1 AMU মানে কত গ্রামস। ঠিক, আপাতত দেখে নেবো যে আমরা কি কি জানি। লেটস সে আমরা এটা জানি যে 1 মোল অফ কার্বন 12 অ্যাটম মানে কার্বন 12 অ্যাটমের 1 মোল কত হয়? আমরা বেশ কিছুক্ষণ আগে এই পুরো ভিডিওটাতে আমরা বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করব টু আন্ডারস্ট্যান্ড মোল কনসেপ্টস, যে মোল কতটা হয়। ঠিক আছে, আপাতত জেনে রাখো যে 1 মোল মানে হচ্ছে 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। আর এই এত বড় সংখ্যাটাকে আমরা জেনারেলি 1 মোল দিয়ে ডিনোট করে থাকি। যেমন 1 ডজন আমরা ডিনোট করে থাকি কার জন্যে? 12টা সংখ্যার জন্য আমরা 1 ডজন ইউজ করে থাকি। ঠিক, 1 মোল অফ কার্বন 12 অ্যাটমের মাস হচ্ছে 12 গ্রামস। তার মানে এতগুলো অ্যাটমসের মাস হচ্ছে 12 গ্রামস। তার মানে 1 কার্বন 12 অ্যাটমের মাস কত হবে? 1 এর মাস হয়ে যাবে 12 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23, এত গ্রামস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বার করে ফেলেছি? আমরা বার করে ফেলেছি যে একটা কার্বন 12 অ্যাটমের মাস কত ইন গ্রামস। ঠিক, দেয়ারফর 1 AMU কি হয়ে যাবে? 1 AMU হচ্ছে কত? এটা হচ্ছে 1/12 অফ দ্য মাস অফ আ কার্বন 12, মানে এই যে মাসটা এটার 1/12। সুতরাং 1 AMU হয়ে যাবে 1/12 ইন্টু 12 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। 12 ক্যান্সেল হয়ে যাবে। এটা যখন তুমি ক্যালকুলেট করবে এটা এসে যাবে 1.66 ইন্টু 10 টু দ্য পাওয়ার -24 গ্রামস। আর এই ভ্যালুটাকে যদি একটুখানি খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবে দিস ইজ নাথিং বাট মাস অফ আ প্রোটন। তার মানে 1 AMU কে যদি তুমি গ্রামে কনভার্ট করতে চাও তাহলে তুমি কি জানবে যে 1 AMU মানে হচ্ছে ঠিক ততটাই গ্রাম যতটা একটা প্রোটনের মাস, দ্যাট ইজ 1.66 ইন্টু 10 টু দ্য পাওয়ার -24 গ্রামস। অ্যাটমিক মাসের পরে আমরা আর একটা কনসেপ্ট নিয়ে আসবো, অ্যাভারেজ অ্যাটমিক মাস। এবারে মনে একটা প্রশ্ন আবার আসবে যে আমরা অ্যাভারেজ অ্যাটমিক মাসের কথা বলছি কেন? কারণ অ্যাটমিক মাস মানে তো একটা অ্যাটমের মাস, সেখানে আমাদের অ্যাভারেজ ক্যালকুলেট করার প্রয়োজনই কি? প্রয়োজন তো আছে, কারণ আমরা অলরেডি পড়েছি যে অনেক এরকম এলিমেন্টস আছে যাদের আইসোটোপস থাকে, রাইট? যেমন কি কার্বন, রাইট? কার্বনের ক্ষেত্রে আমরা কার্বন 12ও থাকে, কার্বন 13ও হয়, কার্বন 14ও হয়। তার মানে কার্বন একই এলিমেন্টের কখনো অ্যাটমিক মাস হয়ে থাকে 12, কখনো অ্যাটমিক মাস হয়ে থাকে 13, আবার কখনো অ্যাটমিক মাস হয়ে থাকে 14। এবারে এটা তো একটা বিরাট মানে গন্ডগোলের ব্যাপার যে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে একটা কার্বন অ্যাটমের মাস কত, আমি 12 বলবো না 13 বলবো না 14 বলবো। তো এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্যেই ইন্ট্রোডিউস হয়ে থাকে একটা নতুন কনসেপ্ট, যেটা হলো অ্যাভারেজ অ্যাটমিক মাস। ওকে, এইবারে খেয়াল করে এই টেবিলটা দেখো। এই টেবিলটাতে আমি কি লিখে রেখেছি? আমি লিখে রেখেছি অ্যাটমিক মাস অফ কার্বন 12, কার্বন 13, কার্বন 14। ঠিক, ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কার্বনের অ্যাটমিক মাস কত? তুমি হয়তো বলতে পারো যে ঠিক আছে ম্যাম, তাহলে একটা ভালো আইডিয়া হলো যে এই যে 3টে অ্যাটমিক মাস আমরা দেখতে পাচ্ছি এদের অ্যাভারেজ বার করে নেওয়া। ঠিক, ওকে, নট আ ব্যাড আইডিয়া। কিন্তু যদি আমরা অ্যাভারেজ বার করি, রাইট, তা অ্যাভারেজটা কীভাবে বার করব? এই 3টেকে যোগ করে ডিভাইডেড বাই 3? হ্যাঁ, করতেই পারি। আসলে করতে পারি না। কেন? কারণ আমরা নোটিস করি যে এই যে 3টে আইসোটোপ এদের কিন্তু অ্যাবান্ডেন্সের পার্সেন্টেজ একেবারেই আলাদা। যেখানে কার্বন 12 98%-এর ওপর তার অ্যাবান্ডেন্স, মানে যতটা কার্বন আমরা দেখতে পাই এই ইউনিভার্সে এক্সিস্ট করে তার মধ্যে 98%-এরও বেশি হচ্ছে কার্বন 12। অন্যদিকে যদি কার্বন 14 দেখো তাহলে দেখো তার পার্সেন্টেজ কত, ইন্টু 10 টু দ্য পাওয়ার -10, মানে খুব অল্প পরিমাণে কার্বন 14 পাওয়া যায়।
তার মানে যদি আমাকে অ্যাভারেজ বার করতেও হয় তাহলেও সবাইকে সমান প্রেফারেন্স দিলে তো চলবে না, রাইট? এই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাটমিক মাস বার করব কার্বনের? অ্যাভারেজ অ্যাটমিক মাস বার করব, কিন্তু সেই অ্যাভারেজ অ্যাটমিক মাসটা ক্যালকুলেট কিভাবে করব? কনসিডারিং দ্য পার্সেন্টেজ, মানে তার অ্যাবান্ডেন্স কতটা। যার অ্যাবান্ডেন্স বেশি তার অ্যাটমিক মাসটা তো বেশি প্রেফারেন্স পাবে, রাইট? তো সুতরাং দেখো আমরা অ্যাভারেজ অ্যাটমিক মাস এই ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করব? এই যে 98% অফ অ্যাটমিক মাস অফ কার্বন 12 প্লাস আবার দ্য পার্সেন্টেজ অফ কার্বন 13 which is 1.108% অফ কার্বন 13 এর যেটা অ্যাটমিক মাস, প্লাস আবার 0.2 into 10 to the power -10% অফ কার্বন 14 এর যেটা অ্যাটমিক মাস। তার মানে আমরা কি করলাম, যে যার পার্সেন্টেজ যতটা, যার অ্যাবান্ডেন্স যতটা, সেই হিসেবে তার অ্যাটমিক মাসটাকে আমরা প্রেফারেন্স দিলাম, আর এইভাবে আমরা অ্যাভারেজ অ্যাটমিক মাস ক্যালকুলেট করলাম। সবারই বোঝা গেল অ্যাভারেজ অ্যাটমিক মাসের কনসেপ্টটা। এটা কি জন্যে আমরা এনে থাকি এই কনসেপ্টটাকে? এটা সেই ক্ষেত্রে এনে থাকি যেখানে একটাই অ্যাটমের অনেকগুলো আইসোটোপস এক্সিস্ট করে, সেই ক্ষেত্রে অ্যাটমিক মাস বার করার জন্য আমরা ক্যালকুলেট করে থাকি অ্যাভারেজ অ্যাটমিক মাস। চলো একটা ছোট্ট প্রশ্ন ট্রাই করা যাক। ক্যালকুলেট দ্য মলিকুলার মাস অফ দ্য ফলোইং। প্রথম কম্পাউন্ডটা এখানে দেওয়া আছে CH4, দ্যাট ইজ মিথেন। তাহলে মিথেনের মলিকুলার মাস যদি ক্যালকুলেট করতে হয় তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাটমিক মাস অফ কার্বন প্লাস 4 টাইমস অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন, কারণ 4টে হাইড্রোজেন আছে, সুতরাং 4টে হাইড্রোজেনের টোটাল অ্যাটমিক মাস প্লাস একটা কার্বনের টোটাল অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস অফ কার্বন কত হয়ে যাবে? 12 U AMUA। অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন হচ্ছে 1 atomic mass unit, so this will come out to be 16U, that is 16 atomic mass units। ঠিক সেরকমভাবেই যদি তোমাদের কার্বন ডাই অক্সাইডের বার করতে হয় বা ওয়াটারের বার করতে হয়, আই গেস এইগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে। কার্বন ডাই অক্সাইড মানে কার্বনের অ্যাটমিক মাস প্লাস 2 টাইমস দ্য অ্যাটমিক মাস অফ অক্সিজেন, কারণ অক্সিজেনের এখানে দুটো অ্যাটমস আছে। সিমিলারলি ওয়াটারের ক্ষেত্রে 2 টাইমস দ্য অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন প্লাস অ্যাটমিক মাস অফ অক্সিজেন। এইভাবে তোমরা এদের অ্যাটমিক মাস বা মলিকুলার মাস, ওভারঅল কম্পাউন্ডের মলিকুলার মাস ক্যালকুলেট করতে পারো। তাহলে বন্ধুরা আমাদের নেক্সট কনসেপ্ট হলো ফর্মুলা মাস। অ্যাটমিক মাস শিখলাম, মলিকুলার মাস শিখলাম, এরপরে হচ্ছে ফর্মুলা মাস। ফর্মুলা মাস আমরা কোন ক্ষেত্রে ইউজ করে থাকি? অনেক সময় আমাদের সামনে এই ধরনের সাবস্টেন্সেস থাকে যাদের ডিসক্রিট ইউনিটসগুলো অ্যাকচুয়ালি মলিকিউলস নয়। মানে যেমন ধরো আমি যদি কথা বলি NaCl এর, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের ভেতরে সোডিয়াম বা ক্লোরিনের আমরা আলাদা আলাদা অ্যাটমস দেখতে পাই না, তারা থাকে আয়নের ফর্মে। আমরা সোডিয়াম আয়ন দেখতে পাই, আমরা ক্লোরাইড আয়ন দেখতে পাই, রাইট? আর এই আয়নগুলো একসাথে মিলে যেটা তৈরি করে NaCl, সেটা হয়ে যায় একটা আয়নিক কম্পাউন্ড, রাইট? এবারে যেহেতু এখানে কোনো মলিকিউলই নেই, সেহেতু এখানে মলিকুলার মাস বলাটা তো খুব একটা ঠিক হবে না, তাই তো? সুতরাং এই ধরনের সাবস্টেন্সেস বা এই ধরনের কম্পাউন্ডসদের মাসের কথা যখন আমরা বলি, তখন সেই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ফর্মুলা মাস কথাটা। ঠিক, এবারে আমরা যদি NaCl এর ফর্মুলা মাস ক্যালকুলেট করতে চাই, কিভাবে ক্যালকুলেট করব? অ্যাটমিক মাস অফ সোডিয়াম আয়ন প্লাস অ্যাটমিক মাস অফ ক্লোরাইড আয়ন, এইভাবেই আমরা ক্যালকুলেট করব ফর্মুলা মাস অফ NaCl। ঠিক, ওকে। এবারে চট করে একবার দেখে নেওয়া যাক যে মলিকুলার মাস আর ফর্মুলা মাস এই দুটোর পার্থক্যটা এক্স্যাক্টলি কী। যখন মলিকুলার মাসের আমরা কথা বলি, তার মানে হলো যে একটা মলিকিউল যার ভেতরে অনেকগুলো অ্যাটমস আছে, সেই অ্যাটমসদের অ্যাটমিক মাসের সাম থেকে আমরা পেয়ে যাই মলিকুলার মাস। অন্যদিকে যখন আমরা ফর্মুলা মাসের কথা বলি, তার মানে হলো যে যত আয়ন্স সেই আয়নিক কম্পাউন্ডে আছে, সেই আয়ন্সদের অ্যাটমিক মাসের সাম থেকে আমরা পেয়ে যাই ফর্মুলা মাস। ঠিক আছে, জিনিসটা খানিকটা এক ধরনের, কিন্তু এক্স্যাক্টলি এক জিনিস নয়। মলিকুলার মাস থেকে আমরা পাই মলিকুলার ফর্মুলা, সেই কম্পাউন্ডটার মলিকুলার ফর্মুলা। অন্যদিকে ফর্মুলা মাস থেকে আমরা পাই এম্পিরিক্যাল ফর্মুলা। এবারে এইখানে আবার একটা কোশ্চেন আসবে তো সবারই মনে, যে এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা এই দুটোর কী তফাৎ? মলিকুলার ফর্মুলা আমাদেরকে এক্স্যাক্টলি বলে যে সেই পার্টিকুলার কম্পাউন্ডটাতে
কতগুলো অ্যাটম আছে এক একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্টের। যেমন ধরো আমি যদি বলি লেটস সে C6H12O6, তার মানে হলো এটা হচ্ছে মলিকিউলার ফর্মুলা। তার মানে যে সেই কম্পাউন্ডটার ভেতরে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন আর 6টা অক্সিজেনের অ্যাটম আছে, রাইট? দ্যাটস মলিকুলার ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা আমাদেরকে শুধুমাত্র যে কনস্টিটিউয়েন্টগুলো তাদের রেশিওর আইডিয়াটা দেয়, রাইট? ফর এক্সাম্পল যদি আমি বলি NaCl, তো এটা বলছে না যে NaCl আর একটাই সোডিয়াম আয়ন আছে, এটা বলছে সোডিয়াম আর ক্লোরাইড আয়নের যে রেশিওটা সেটা হচ্ছে 1:1, রাইট? বুঝতে পারলে? এম্পিরিক্যাল ফর্মুলা শুধু তোমাকে রেশিওটা বলছে, মলিকুলার ফর্মুলা তোমাকে এক্স্যাক্ট নাম্বারটা বলছে, ঠিক? তাহলে বোঝা গেল হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ফর্মুলা মাস। সুপার। কারণ কিছুক্ষণ বাদে আমরা দেখব কিভাবে যদি একটা গিভেন কম্পাউন্ডের কিছু কিছু ডিটেলস আমাদের কাছে দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা তার এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার মাস, ফর্মুলা মাস এই সব কিছু ক্যালকুলেট করতে পারি। তাহলে বন্ধুরা এইবারে কিন্তু আমরা একেবারে তৈরি টু ইন্ট্রোডিউস দ্য মোল কনসেপ্ট। যেমন আমি আগেও বলেছি মোল কনসেপ্ট একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। অ্যান্ড লেট মি টেল ইউ, অনেক সময় এরকম হয় যে কেমিস্ট্রি নিয়ে অনেক হায়ার স্টাডিজ করার পরেও অনেক স্টুডেন্টদের মনে মোল কনসেপ্ট নিয়ে ডাউট কিন্তু থেকেই যায়। সুতরাং এটা একটা খুব কমপ্লিকেটেড নয়, খুব সিম্পল কনসেপ্ট, বাট স্টিল বাচ্চাদের এটা বুঝতে একটু অসুবিধা হয়। সুতরাং খুব মন দিয়ে নিজের পুরো ফোকাস আমার দিকে, ঠিক? শুরু করব মোল কনসেপ্ট। সব থেকে প্রথমে জেনে নেব এই মোল জিনিসটা কি, হোয়াট ইজ 1 মোল। একটা সাধারণ এক্সাম্পল নেব। যেমন ধরো অনেক সময় তোমরা দেখেছো যে ধরো তুমি 24টা কলা কিনতে গেছো একটা দোকানে, ঠিক? 24 বানানাস। তুমি দুভাবে এই জিনিসটা দোকানদারকে বলতে পারো। এক তো তুমি বলতে পারো আমাকে 24টা কলা দাও, আর এক তুমি বলতে পারো যে আমাকে 2 ডজন কলা দাও, রাইট? এই যে ডজন কি ডিনোট করে? যখনই তুমি বললে 1 ডজন তার মানে হচ্ছে 12, ঠিক? আমি বলতেই পারি যে আমরা কেন এই ডজন ওয়ার্ডটা ইউজ করে থাকি। কারণ ধরো এবারে আমার যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ধরো লেটস সে আমার 48টা কলা চাই, তো আমাকে বলতে হবে 48 বানানাস। তার চেয়ে বরঞ্চ যদি বলে দিই আই নিড 4 ডজন বানানাস, 4 সংখ্যাটা ছোট কিন্তু সেই 4 সংখ্যাটা দিয়েই কিন্তু আমি 48টা বানানা রিপ্রেজেন্ট করতে পারছি, রাইট? তার মানে বেসিক্যালি একটা বড় নাম্বারকে একটা ছোট সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, যার জন্য জিনিসটা একটু সহজ হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক সেই কাজই করে মোল। মোল কি করে? কেমিস্ট্রিতে আমরা দেখি যখনই আমরা নাম্বার অফ অ্যাটমস বা নাম্বার অফ মলিকিউলসের কথা বলি তখন তারা সংখ্যাতে প্রচুর, রাইট? একটা যদি 1 ড্রপ জলের কথা বলি, এই 1 ড্রপ জলে কত যে মানে বিলিয়নস অফ অ্যাটমস থাকবে, রাইট? তার মানে যখনই আমরা নাম্বার অফ অ্যাটমস বা নাম্বার অফ মলিকিউলসের কথা বলি সেই নাম্বারগুলো হচ্ছে হিউজ, ভেরি লার্জ নাম্বারস। তাই জন্যে তাদেরকে একটু সহজভাবে রিপ্রেজেন্ট করার জন্যে আমরা ইউজ করে থাকি মোল, ঠিক? তো 1 মোলকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি উইথ আ বড় একটা নাম্বার। যেমন 1 ডজন ইজ 12, ঠিক সেরকমভাবেই 1 মোল ইজ আ বিগ নাম্বার। সেই নাম্বারটা কত সেটা আমরা আগে বার করে দেখবো এক্স্যাক্টলি কত সেই নাম্বারটা। কিন্তু তার আগেও যেটা আমাদের মনে প্রশ্ন আসে সেটা হলো যে আমাদের নাম্বার অফ অ্যাটমস বা নাম্বার অফ মলিকিউলস নিয়ে এত মাথা ঘামাবার দরকারই কি? দরকার তো আছে। কেমিস্ট্রিতে আমরা সবসময় রিয়াকশনসের কথা বলি, রাইট? এ এর সাথে রিয়াক্ট করছে, এটা তৈরি হচ্ছে, এ ওর সাথে রিয়াক্ট করে সেটা তৈরি করছে, রাইট? যখনই রিয়াকশনসের কথা বলছি তখন রিয়াকশনে এক্স্যাক্টলি কারা রিয়াক্ট করছে। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে একটা সিচুয়েশন দিই যে ধরো এ আর বি এরা দুজন রিয়াক্ট করছে, আমি যদি বলি যে 5 grams অফ এ ইজ রিয়াক্টিং উইথ 2 grams অফ বি, যখন সেই রিয়াকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি কারা রিয়াকশনটা করছে? মানে 5 গ্রাম আর 3 গ্রাম রিয়াকশন করছে। 5 গ্রাম আর 3 গ্রাম তো এটা বলছে যে কতটা কোয়ান্টিটি আমরা নিয়েছি, কিন্তু আসলে রিয়াকশনটা কারা করছে? এর ভেতরে যে অ্যাটমস বা মলিকিউলগুলো আছে সেইগুলো রিয়াক্ট করছে কার সাথে? বি এর ভেতরে যে অ্যাটমস বা মলিকিউলসগুলো আছে তাদের সাথে রিয়াক্ট করছে, রাইট? তার মানে এই অ্যাটমস আর মলিকিউলসগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ মলিকিউলস এদেরকে এতটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। আর আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যখন আমরা অ্যাভোগাড্রোস ল পড়ছিলাম যে অ্যাভোগাড্রো একজন প্রথম এরকম সায়েন্টিস্ট ছিলেন যিনি
নাম্বার অফ অ্যাটমস বা নাম্বার অফ মলিকিউলসকে এতটা সিগনিফিকেন্স দিয়েছিলেন। ইনফ্যাক্ট এই মোলের যে কনসেপ্টটা সেটা শুরুই করেছিলেন অ্যাভোগাড্রো। আর সেই কারণেই আমি এক্ষুনি বললাম না যে 1 মোল ইজ ইকুয়াল টু একটা বড় সংখ্যা, সেই সংখ্যাটার নাম দেওয়া হয়েছে অ্যাভোগাড্রোজ নাম্বার। এই সংখ্যাটা কি, এইটাই হচ্ছে সবারই সবথেকে বড় প্রশ্ন এখন, যে 1 মোল ইজ ইকুয়াল টু যে সংখ্যাটা, যে নাম্বারটা, সেটা কোন নাম্বার। তো সেই নাম্বারটা আমরা কোথা থেকে পেয়েছিলাম? সেই নাম্বারটা পেয়েছিলাম আমরা 1 মোলের ডেফিনেশন থেকে। 1 মোলকে কিভাবে ডিফাইন করা হয়েছিল? যে যতগুলো নাম্বার অফ অ্যাটমস আছে এক্স্যাক্টলি ইন 12 গ্রামস অফ কার্বন 12 আইসোটোপ। কারণ কার্বন 12কেই আমরা আমাদের কারেন্ট সিস্টেমে রেফারেন্স ধরে চলছিলাম, তাই জন্য বলা হলো ঠিক আছে এই কার্বন 12-এর 12 গ্রাম কার্বন 12-এর ভেতরে যতগুলো নাম্বার অফ অ্যাটমস আছে সেইটাকেই আমরা ডিফাইন করব অ্যাজ 1 মোল। তার মানে 1 মোলের সেই সংখ্যাটাকে বার করার জন্য আমাদের কি বার করতে হবে? 12 গ্রাম কার্বন 12-এর ভেতরে কতগুলো অ্যাটমস আছে। চলো তাহলে সেটাকে ক্যালকুলেট করা যাক। এইবারে আমরা ম্যাথামেটিক্যালি দেখব যে 1 মোল কি এক্স্যাক্টলি সত্যি করে একটা কোনো স্পেসিফিক নাম্বার? অ্যাবসলিউটলি ইয়েস। এবারে এটা দেখবো আমরা ম্যাথামেটিক্যালি। ডেফিনেশন বলছে 1 মোল হচ্ছে ততটা সাবস্টেন্স দ্যাট কন্টেন্স অ্যাজ মেনি ডিসক্রিট এন্টিটিস অ্যাজ দেয়ার আর অ্যাটমস ইন এক্স্যাক্টলি 12 গ্রামস অফ কার্বন 12 আইসোটোপ। মানে একটা কার্বন 12-এ যতগুলো অ্যাটমস থাকে, 12 গ্রাম অফ কার্বন 12-এ যতগুলো অ্যাটমস থাকে সেই নাম্বারটাই হচ্ছে 1 মোল। ঠিক, একটা কার্বন 12 অ্যাটম কীরকম হবে? কার্বন 12 তার মানে এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, ঠিক আছে, আর এর মাস নাম্বার হচ্ছে 12। এটাই হচ্ছে আমাদের কার্বন 12, অ্যাটমিক নাম্বার 6। তার মানে যদি আমি এই অ্যাটমটাকে ড্র করতে চাই তাহলে আমরা বলতে পারি এর মধ্যে 6টা প্রোটন থাকবে, 6 প্রোটন, আর 6টা ইলেকট্রন থাকবে। এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি তুমি দেখো ক্লাস 9-10-এ তোমরা পড়েছো 2-4, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন কিছুটা এরকম হয়। তার মানে এইটা যদি নিউক্লিয়াস হয়, এইটা যদি প্রথম ইলেকট্রনের অরবিট হয়, তাহলে এখানে থাকবে 2টো ইলেকট্রন, তারপরের অরবিটটাতে দ্যাট ইজ এল অরবিটটাতে থাকবে 1টা 2টো 3টে 4টে ইলেকট্রন। ঠিক, তার মানে টোটাল 6টা ইলেকট্রন, 6টা প্রোটন। নিউট্রন কতগুলো হবে? অ্যাটমিক মাস হচ্ছে 12, তার মানে নিউট্রনও হবে 6টা, নিউক্লিয়াসের ভেতরে 6টা নিউট্রন। ঠিক, ব্যাপারটা বোঝা গেল? এই ধরনের স্ট্রাকচার। এইবারে আমি প্রথমে জানতে চাইছি যে একটা কার্বন 12 অ্যাটমের, রাইট, একটা কার্বন 12 অ্যাটমের মাস এক্স্যাক্টলি কতটা। ঠিক, সেটা যদি আমি এখান থেকে ক্যালকুলেট করতে চাই তো আমি লিখতে পারি মাস অফ 1 C12 অ্যাটম। মাস কোথা থেকে আসে? ইলেকট্রনরা মাসে কন্ট্রিবিউট করে না, মাসে কন্ট্রিবিউট কে করবে? মাস অফ প্রোটন, কতগুলো প্রোটন? 6টা, প্লাস মাস অফ নিউট্রন, কতগুলো নিউট্রন? 6টা। ঠিক, ওকে। এইবারে এখান থেকে আমরা লিখতে পারি 6 ইন্টু মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন। আমরা জানি মাস অফ প্রোটন আর মাস অফ নিউট্রন সমান হয়, সুতরাং এটা আমরা লিখতে পারি 6 ইন্টু 2 মাস অফ প্রোটন দ্যাট ইজ 12 টাইমস দ্য মাস অফ প্রোটন। ঠিক, দ্যাট ইজ 12 ইন্টু মাস অফ প্রোটন হচ্ছে 1.66 ইন্টু 10 টু দ্য পাওয়ার -24 গ্রামস। বোঝা গেল ব্যাপারটা? গ্রেট। এইবারে এই জিনিসটাকে আমরা একটু ঘুরিয়ে দেবো। তার মানে 12 ইন্টু 1.66 ইন্টু 10 টু দ্য পাওয়ার -24 গ্রাম, এতটা মাসে কতগুলো কার্বন অ্যাটম আছে? 1 কার্বন 12 অ্যাটম। ঠিক আছে, কারণ আমরা এখানে ক্যালকুলেট করতে চাই যে 12 গ্রামে কতগুলো কার্বন 12 অ্যাটমস আছে। ঠিক, তাহলে আমরা বলতে পারি যে 12 গ্রামসে কতগুলো অ্যাটমস থাকবে? 1/12 ইন্টু 1.66 ইন্টু 10 টু দ্য পাওয়ার -24 ইন্টু 12। এই 12টা ক্যান্সেল হয়ে যাবে, 1/1.66 ইন্টু 10 টু দ্য পাওয়ার -24, এটা হয়ে যাবে 6.02 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। হয়ে গেল। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে 12 গ্রাম অফ কার্বন 12 আইসোটোপের ভেতরে এতগুলো অ্যাটমস থাকবে। আর আমরা 1 মোলকে কিভাবে ডিফাইন করি? এক্স্যাক্টলি এইভাবে। দ্যাট ইজ ওয়াই উই সে যে 1 মোল অফ কার্বন অ্যাটমস
মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 কার্বন অ্যাটমস। মানে বেসিক্যালি এখান থেকে আমরা পেলাম যে আচ্ছা 1 মোলের মানে সবসময় হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। তাহলে বের করে তো ফেললাম আমরা যে 1 মোল ইজ ইকুয়াল টু 6.022 ইন্টু 10⁻23। বুঝতে পারছো, 10⁻23 মানে এই যে 1 0-র পরে 23টা জিরো লাগবে, রাইট? তাহলে বুঝে দেখো যে এটা কত বড় একটা নাম্বার। না, আগেও আমি বলেছি যে এই নাম্বারটাকে নাম দেওয়া হয়েছিল অ্যাভোগাড্রোস নাম্বার। এটাকে ডিনোট করা হতো ক্যাপিটাল এন উইথ আ সাবস্ক্রিপ্ট এ। অনেক সময় তোমরা দেখবে যে দুটো জিনিস, দুটো টার্মস যেটা সিমিলার মনে হয় কিন্তু সেটা সিমিলার নয়, সেটা হলো অ্যাভোগাড্রোস নাম্বার অ্যান্ড অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট। এই দুটোর কি তফাৎ? অ্যাভোগাড্রোস নাম্বার হলো এই নাম্বারটা 6.022 ইন্টু 10⁻23। অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট হলো 6.022 ইন্টু 10⁻23 পার মোল। তার মানে 1 মোলে এতগুলো পার্টিকলস আছে, রাইট? তো এই নাম্বারটা পার ইউনিট মোল, সেটাকে আমরা বলে থাকি অ্যাজ অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট। তাহলে বন্ধুরা এই যে 1 মোলের কনসেপ্টটা, এটাতে একটা খুব ইম্পর্ট্যান্ট ক্যাচ হলো যে কোনো এলিমেন্টের 1 মোলে যতগুলো অ্যাটম থাকবে, একটা অন্য এলিমেন্টের 1 মোলেও ঠিক ততগুলোই অ্যাটমস থাকবে, রাইট? মানে আমি যদি বলি 1 মোল অফ হাইড্রোজেন অ্যাটমস, তার ভেতরে থাকবে 6.022 ইন্টু 10⁻23 অ্যাটমস। আমি যদি বলি 1 মোল অফ লেটস সে অক্সিজেন অ্যাটম, তার ভেতরেও কিন্তু 6.022 ইন্টু 10⁻23 অ্যাটমসই থাকবে। সিমিলারলি আমি যদি বলি 1 মোল অফ ওয়াটার মলিকিউল, রাইট, তার ভেতরে কতগুলো মলিকিউলস থাকবে? 6.022 ইন্টু 10⁻23। আমি যদি বলি 1 মোল অফ NaCl, যেটা কিনা একটা আয়নিক কম্পাউন্ড, তার মধ্যেও থাকবে 6.022 ইন্টু 10⁻23 ইউনিটস অফ NaCl। আমি যদি বলি 1 গ্রাম অ্যাটম, 1 গ্রাম অ্যাটম, খুব খেয়াল করে শুনবে, 1 গ্রাম অ্যাটম, 1 গ্রাম অ্যাটম মানে হচ্ছে 1 মোল অফ অ্যাটমস, রাইট? ভালো করে বুঝতে হবে। 1 গ্রাম অ্যাটম, গ্রাম অ্যাটম যখনই শুনবে তার মানে হলো 1 মোল অফ অ্যাটমস। 1 গ্রাম মলিকিউল, তার মানে হলো 1 মোল অফ মলিকিউলস, ঠিক? তার মানে 1 গ্রাম অ্যাটমস মানে হলো 1 মোল অফ অ্যাটমস। মানে কতগুলো অ্যাটম? 6.022 ইন্টু 10⁻23 অ্যাটমস। 1 গ্রাম মলিকিউল, তার মানে হচ্ছে 1 মোল অফ মলিকিউলস। মানে ওই যেমন বলেছিলাম না 4 ডজন অফ ব্যানানা, ঠিক সেরকমই 1 মোল অফ মলিকিউল, তার মানে 6.022 ইন্টু 10⁻23 মলিকিউলস, রাইট? এই যে এক্সাম্পলগুলো আমি এখন বললাম, এটা দিয়ে তোমরা নিশ্চয়ই একটা আইডিয়া পেয়ে গেছো যে 1 মোল অফ এনিথিং মানেই তার ভেতরে কতগুলো ইউনিটস? 6.022 ইন্টু 10⁻23। আমরা পড়লাম অ্যাটমিক মাস, যার মানে হলো মাস অফ অ্যাটম। মলিকিউলার মাস, যার মানে হলো মাস অফ আ মলিকিউল। এইবারে আমরা পড়ব মোলার মাস। মোলার মাস মানে নামটা থেকে কানেক্ট করতে পারছো, মাস অফ 1 মোল অফ আ সাবস্টেন্স ইন গ্রামস, ঠিক আছে? গ্রামসের ইউনিটে 1 মোল, যে কোনো জিনিসের 1 মোলের যত মাস, সেটাকে আমরা বলে থাকি মোলার মাস। মোলার মাসকে আমরা জেনারেলি ডিনোট করে থাকি বা এক্সপ্রেস করে থাকি ইন দ্য ইউনিটস অফ গ্রামস পার মোল। মোলার মাসের যদি একটা উদাহরণ নিতে হয়, তো আমরা আবার আমাদের পপুলার উদাহরণ, দ্যাট ইজ কার্বন 12-এরই কথা বলবো, ঠিক আছে? কার্বন 12-এর যদি মোলার মাস ক্যালকুলেট করতে হয়, তার মানে 1 মোল অফ কার্বন 12-এর মাস কতটা ইন গ্রামস, সেটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, কিভাবে করব? আমরা অলরেডি এর আগেও দেখেছি একটা কার্বন 12-এ থাকে 6টা প্রোটন আর 6টা নিউট্রন, আর এর চারিপাশে ঘুরতে থাকে 6টা ইলেকট্রন, ঠিক আছে? তো যখন আমরা মাসের কথা বলি কার্বন 12-এর, তখন কার্বন 12-এর অ্যাটমিক মাস কত হয়? মানে 1 কার্বন 12 অ্যাটম, তার অ্যাটমিক মাস কত হয়ে যায়? এই 6টা প্রোটনের মাস প্লাস 6টা নিউট্রনের মাস। আমরা জানি প্রোটন আর নিউট্রনের মাস সেম, সুতরাং বলতে পারি 12 টাইমস দ্য মাস অফ প্রোটন, দ্যাট ইজ ইকুয়াল টু 12 ইন্টু 1.66 ইন্টু 10⁻24 গ্রামস, ঠিক আছে? এটা কতগুলো অ্যাটমের মাস? এটা হচ্ছে একটা অ্যাটমের মাস, ঠিক? যখন আমি মোলার মাসের কথা বলছি, মোলার মাস মানেই হচ্ছে 1 মোল লের মাস কত। 1 মোল মানে কতগুলো অ্যাটমস? 6.022 ইন্টু 10⁻23 অ্যাটমস। এতগুলো অ্যাটমসের মাস কত হয়ে যাবে? যদি একটা অ্যাটমের মাস এত হয়, তাহলে এতগুলো অ্যাটমের মাস কত হবে? এই পুরো জিনিসটা মাল্টিপ্লাইড বাই 6.022 ইন্টু 10⁻23, তাহলে এটা হয়ে যাবে 12 ইন্টু 1.66 ইন্টু 10⁻24 ইন্টু 6.022 ইন্টু 10⁻23।
এই দুটোকে যখন তুমি মাল্টিপ্লাই করবে তুমি পেয়ে যাবে 1, সুতরাং তোমার আনসার হয়ে যাবে 12 গ্রামস। 12 গ্রামস, শুধু কি 12 গ্রামস? আমরা 1 মোলের কথা বলছি, সুতরাং যেটা জেনারেলি আমরা কি বলে থাকবো যে 1 মোলের মাস হচ্ছে 12 গ্রামস, কিংবা মোলার মাস হচ্ছে 12 গ্রামস পার মোল। ঠিক, এবারে এখানে কিন্তু আমরা আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখছি, আর সেই ইন্টারেস্টিং জিনিসটা হলো যে কোনো এলিমেন্টের যখনই আমরা মোলার মাস বার করছি, আমরা দেখছি মোলার মাসের নাম্বারটা আর অ্যাটমিক মাসের নাম্বারটা কিন্তু একই। যেমন কার্বনের ক্ষেত্রে, কার্বন 12-এর ক্ষেত্রে এই মাত্র আমরা মোলার মাস বার করলাম, যেটা অ্যাপ্রক্সিমেটলি 12 বেরিয়েছিল, 12 গ্রামস পার মোল। আর কার্বন 12-এর ক্ষেত্রে আমরা এর আগেও অনেকবার এর অ্যাটমিক মাস বার করেছি ইন AMU, অ্যাটমিক মাস ইউনিটে, আর সেইটার ভ্যালুও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 12, মানে এখানে এক্স্যাক্ট দেওয়া আছে 12.01, রাইট? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ অ্যাটমিক মাস আর মোলার মাস দুটোরই ভ্যালু হচ্ছে 12, কিন্তু খেয়াল করতে হবে যে দুটোর ইউনিট আলাদা। যখন আমরা অ্যাটমিক মাসের কথা বলছি তখন ইউনিট AMU, আর যখন মোলার মাসের কথা বলছি তখন ইউনিট হচ্ছে গ্রামস পার মোল। আর এটা শুধু কার্বনের ক্ষেত্রেই নয়, যে কোনো এলিমেন্ট তুমি উঠিয়ে নাও, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, ক্লোরিন, সবের ক্ষেত্রেই তুমি দেখো ওই নাম্বারটা এক্স্যাক্টলি এক, কিন্তু এদের ইউনিটস আলাদা। বন্ধুরা, এখানে তোমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস নোট করবে, যে কোনো এলিমেন্টের যদি আমরা অ্যাটমিক মাস আর মোলার মাস এই দুটোর ভ্যালু কম্পেয়ার করি, তাহলে আমরা দেখছি যে দুটোর ভ্যালুটা কিন্তু একই, কিন্তু ইউনিটটা অবশ্যই আলাদা। যেমন ধরো আমরা যদি কার্বনের কথা বলি, তাহলে দেখছি কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12 AMU রাফলি, মানে আমি ডেসিমালের পরের সংখ্যাটা এখন ধরছি না, অ্যাপ্রক্সিমেটলি বলছি 12 AMU। অন্যদিকে যদি এর মোলার মাস দেখি, সেটা হচ্ছে 12 গ্রামস পার মোল, রাইট? সংখ্যাটা একই, সংখ্যাটা কিন্তু 12, কিন্তু ইউনিটটা আলাদা। আর ইউনিটটা আলাদা হয়ে যাবার জন্যে ব্যাপারটাই, পুরো গল্পটাই আলাদা হয়ে যাচ্ছে, কারণ একদিকে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট আর অন্যদিকে হচ্ছে গ্রামস পার মোল, রাইট? আর এই দুটো ইউনিট হচ্ছে মানে দুটো দু সাইডে, রাইট? মানে একটা এত ছোট, একটা এত বড়, রাইট? মতলব দ্যাট ওয়েজ দ্যাট ইজ আ লট অফ ডিফারেন্স বিটুইন দ্য টু ইউনিটস। সেটাকে বোঝার জন্যে যে যখন এই মোল কথাটা এসে যায় না, তখন এই মোল হচ্ছে একটা বিরাট বড় সংখ্যা, যেটাকে কনসেপচুয়ালাইজ করা অতটা ইজি নয়। 10 টু দ্য পাওয়ার 23, মানে বুঝতে পারছো তুমি কত বড় একটা সংখ্যা। যেমন ধরো আমার হাতে যদি একটা ছোট্ট ওয়াটার ড্রপলেট থাকে, যার ওজন হয়তো 0.03 গ্রামস, খুব অল্প ওজন, কিন্তু যেই আমি বলবো যে এই ওয়াটার ড্রপলেটটার ভেতরে কতগুলো ওয়াটার মলিকিউলস আছে, তখন হয়তো দেখা যাবে যে এই পুরো পৃথিবীতে, শুধু ইন্ডিয়াতে বা আমেরিকাতে নয়, পুরো পৃথিবীতে যতগুলো মানুষ আছে তারও 100 বিলিয়ন টাইমস মোর নাম্বার অফ মলিকিউলস এই ছোট্ট ড্রপলেটটাতে আছে। তার মানে তুমি বুঝতে পারছো যে মোল কথাটা কতটা এনর্মাস, রাইট? আমি এখানে শুধু এটাই বলতে চাইছি যে অনেক সময় এরকম হয় যে কার্বনের অ্যাটমিক মাসও 12, কার্বনের মোলার মাসও 12। তো অনেক সময় আমরা মনে মনে ভাবি আচ্ছা অ্যাটমিক মাস যতটা মোলার মাসও ততটা, আসলে ততটা নয়। অ্যাটমিক মাস হচ্ছে একটা অ্যাটমের মাস, যেটা আমরা AMU মানে অ্যাটমিক মাস ইউনিটে ডিফাইন করছি। মোলার মাস মানে হচ্ছে 1 মোল কার্বনের যতটা মাস, আর 1 মোল কার্বন মানে 6.022 into 10 to the power 23 atoms of carbon, তার যেটা মাস সেটা হচ্ছে মোলার মাস, রাইট? তো এই ইউনিটের যে পার্থক্যটা সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে বন্ধুরা, মোল কনসেপ্টের মোল কি হয়, মোল মানে কতটা, মোলের আমাদের প্রয়োজন কেন, এই সব জিনিসগুলো আমরা বুঝে গেছি। এইবারে যেটা দেখব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক? সেটা হলো হাউ ডু উই ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস। আমরা নাম্বার অফ মোলস ক্যালকুলেট কিভাবে করি, যখন এটা আমরা ডিসকাস করব তখন আমাদের এটা দেখে নিতে হবে যে আলাদা আলাদা সিচুয়েশনে, যেমন ধরো যদি এলিমেন্টস হয় বা যদি কম্পাউন্ডস হয় বা যদি গ্যাসেস হয়, এই সব ক্ষেত্রে নাম্বার অফ মোলস ক্যালকুলেট করার জন্য আমরা আলাদা আলাদা পদ্ধতির ইউজ করে থাকি, ঠিক আছে? সব থেকে প্রথমে দেখে নেব ফর এলিমেন্টস। যদি কোনো এলিমেন্টের জন্য আমাদের নাম্বার অফ মোলস ক্যালকুলেট করতে হয়, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করি? মাস গিভেন ডিভাইডেড বাই গ্রাম অ্যাটমিক মাস। খুব খেয়াল করে শুনবে, যখনই তোমাকে বলা হয় নাম্বার অফ মোলস ক্যালকুলেট করো, একটা মাস দেওয়া থাকে যে এত মাস, এত গ্রাম অফ এক্স এলিমেন্ট, ঠিক? তাহলে ওই যে এত গ্রাম যেটা দেওয়া আছে সেটা তোমার গিভেন মাস হয়ে গেল, ডিভাইডেড বাই গ্রাম অ্যাটমিক মাস। গ্রাম অ্যাটমিক মাস এর মানে কি হবে? আমি আগেই বলেছিলাম গ্রাম অ্যাটমস এর মানে হচ্ছে 1 মোল অফ অ্যাটমস,
ঠিক, তার মানে 1 গ্রাম অ্যাটম মানে হচ্ছে 1 মোল অফ অ্যাটমস। ঠিক, গ্রাম অ্যাটমিক মাস মানে হচ্ছে মাস অফ 1 মোল অফ অ্যাটমস, সিম্পল। তাহলে গ্রাম অ্যাটমিক মাস হচ্ছে মাস অফ 1 মোল অফ অ্যাটমস ইন গ্রাম। 1 মোল অফ অ্যাটমস মানে কতগুলো অ্যাটমস? 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23, দ্যাট ইজ অ্যাভোগাড্রো নাম্বার। তার মানে মাস অফ 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23 অ্যাটমস ইন গ্রামস। ঠিক, ঠিক সেরকমভাবে যদি কম্পাউন্ডসের ক্ষেত্রে বলি তাহলে নাম্বার অফ মোলস হয়ে যাবে মাস গিভেন ডিভাইডেড বাই গ্রাম মলিকিউলের মাস। তার মানে মাস অফ গ্রাম মলিকিউল মানে কি 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23 মলিকিউলস। তার মানে অতগুলো মলিকিউলের মাস ইন গ্রামস, সেটাকে আমরা বলি গ্রাম মলিকিউলার মাস। সিমিলারলি যদি গ্যাসেসের কথা বলি, গ্যাসেসের ক্ষেত্রে আমরা কিসের ইন টার্মস অফ কি বার করে থাকি? নাম্বার অফ মোলস, ভলিউম, দ্যাট ইজ ভলিউম গিভেন ডিভাইডেড বাই 22.4 লিটার্স। আর এই 22.4 লিটার্সটা কি? দিস ইজ 1 মোল অফ আ গ্যাস যার ভলিউম হয় এত অ্যাট STP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে 273 কেলভিন আর 1 অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই সিচুয়েশনে 1 মোল অফ গ্যাসের ভলিউম হয়ে থাকে 22.4 লিটার্স। ঠিক, এই পুরো জিনিসটা আমরা যে ডিসকাস করলাম এর মধ্যে এই 3টে জিনিস তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন আমরা একটা কোয়েশ্চেনও করে দেখব বেসড অন দিস, বাট অলওয়েজ রিমেম্বার যে নাম্বার অফ মোলস কিভাবে ক্যালকুলেট করে এটাতে যেন কোনো ডাউট কারুর না থাকে, কারণ পরবর্তীকালেও যে ধরনের নিউমেরিক্যালস তোমরা সলভ করবে অনেক সময় তাতে তোমাকে প্রথমে নাম্বার অফ মোলস ক্যালকুলেট করে নিতে হয়। ঠিক, এই 3টে ক্লিয়ার হয়ে গেল। আমরা এক্সাম্পলসও দেখবো এবার। চলো তাহলে দেখে নিই কোয়েশ্চেন নম্বর 1। এটা বলছে 1 atom of an element X weighs 6.643 into 10 to the power minus 23 grams. Number of moles of atoms in its 20 kg is, মানে আমাদেরকে কি বার করতে হবে? আমাদেরকে বার করতে হবে নাম্বার অফ মোলস। ঠিক, কার নাম্বার অফ মোলস? একটা এলিমেন্টের ক্ষেত্রে আমাদেরকে নাম্বার অফ মোলস বার করতে হবে। আমরা এক্ষুনি কি পড়েছিলাম যে এলিমেন্টসের ক্ষেত্রে নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু মাস গিভেন ডিভাইডেড বাই গ্রাম অ্যাটমিক মাস। এখানে মাস গিভেন হচ্ছে কত? 20 কেজি, রাইট? মাস গিভেন হচ্ছে এখানে 20 কেজি। এটাকে যদি তুমি গ্রামে কনভার্ট করো তাহলে 20 ইন্টু 1000 গ্রাম মাস গিভেন দেওয়া আছে। তোমাকে গ্রাম অ্যাটমিক মাসও তোমার লাগবে। গ্রাম অ্যাটমিক মাস কি হয়ে যাবে? ধরো গ্রাম অ্যাটমিক মাস, সেটার মানে হচ্ছে মাস অফ 1 গ্রাম অ্যাটমস বা মাস অফ 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23 অ্যাটমস। এখানে একটা অ্যাটমের মাস দেওয়া আছে, সেটা হচ্ছে 6.643 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 23। আমার কতগুলো অ্যাটমের মাস চাই? 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। সুতরাং এই দুটোকে মাল্টিপ্লাই করে ফেলবো, তাহলেই আমি পেয়ে যাব গ্রাম অ্যাটমিক মাস, যেটার ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি বেরোবে 40। ঠিক, তাহলে দেয়ারফোর নাম্বার অফ মোলস আমি কিভাবে ক্যালকুলেট করে ফেলবো? গিভেন মাস দ্যাট ইজ 20 ইন্টু 1000 গ্রামস ডিভাইডেড বাই 40। সো দ্যাট ইজ ইকুয়াল টু 500। তার মানে এখানে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি। ঠিক, চলো তাহলে দেখা যাক নেক্সট কোয়েশ্চেন, যেখানে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ মোলস অফ অক্সিজেন অ্যাটম ইন 126 AMU অফ HNO3। ঠিক আছে, এখানে খুব খেয়াল করে দেখতে হবে যে এখানে যে নাম্বার অফ মোলসটা ক্যালকুলেট করতে বলেছে সেটা HNO3-র নাম্বার অফ মোলস ক্যালকুলেট করতে বলেনি। কার নাম্বার অফ মোলস ক্যালকুলেট করতে বলেছে? অক্সিজেন অ্যাটমের। মানে এত AMU HNO3-তে শুধুমাত্র অক্সিজেনের আমাদেরকে বার করতে হবে নাম্বার অফ মোলস। তার মানে প্রথমে দেখে নিতে হবে যে 126 AMU অফ HNO3-তে কতগুলো অক্সিজেন অ্যাটমস আছে, রাইট? যদি আমরা 1 মলিকিউল অফ HNO3-র কথা বলি তাহলে সেটাকে আমরা অ্যাটমিক মাস ইউনিটসে কত লিখতে পারি? হাইড্রোজেনের মাস হয়ে যাবে 1 অ্যাটমিক মাস ইউনিট, নাইট্রোজেনের হয়ে যাবে 14, আর অক্সিজেনের হচ্ছে 16, কিন্তু এখানে 3টে অ্যাটম আছে তাই জন্য 3 ইন্টু 16। তাহলে এটা হয়ে যাচ্ছে 63 AMU, কিন্তু এখানে বলা হয়েছে 126 AMU।
তার মানে যদি আমি 63 AMU এর কথা বলি তার মানে হলো 1 মলিকিউল অফ HNO3। তাহলে যদি আমি 126 AMU এর কথা বলি তাহলে সেটা হয়ে যাবে 1/63 into 126 molecule of HNO3, so that is actually 2 molecules of HNO3। এইবারে তোমরা নিজেই দেখো HNO3 এর একটা মলিকিউলে অক্সিজেনের কতগুলো অ্যাটম আছে? 3টে। সুতরাং HNO3 এর দুটো মলিকিউলে অক্সিজেনের কতগুলো অ্যাটম থাকবে? 6টা, 6 অক্সিজেন অ্যাটমস। তার মানে এই যে 126 AMU দেওয়া আছে HNO3, 126 AMU অফ HNO3 তে আমাদের কাছে থাকবে 6 অক্সিজেন অ্যাটমস। ঠিক, সব থেকে প্রথমে এটা বুঝে নেওয়া গেল। এইবারে যদি আমরা নাম্বার অফ মোলস অফ অক্সিজেন ক্যালকুলেট করি তাহলে সেটা কি হয়ে যাবে? গিভেন মাস অফ অক্সিজেন, গিভেন মাস এখানে কত হবে? মাস অফ 6 অক্সিজেন অ্যাটমস, রাইট? তাহলে এটা হয়ে যাবে মাস অফ 6 অক্সিজেন অ্যাটমস ডিভাইডেড বাই গ্রাম অ্যাটমিক মাস অফ অক্সিজেন। ঠিক আছে, কারণ এন্ড অফ দ্য ডে এই যে নাম্বার অফ মোলস আমরা ক্যালকুলেট করছি সেটা আমরা একটা এলিমেন্টের ক্যালকুলেট করছি, শুধু অক্সিজেনের ক্যালকুলেট করছি। সুতরাং সেটা কিভাবে ক্যালকুলেট করব? মাস গিভেন ডিভাইডেড বাই গ্রাম অ্যাটমিক মাস। মাস গিভেন এখানে কি হয়ে যাবে? এখানে তো এই HNO3 এর ফর্মে দেওয়া আছে আমাদের মাস, কিন্তু আমাদের চাই শুধুমাত্র 6টা অক্সিজেন অ্যাটমের মাস, কারণ এই যে মাসটা দেওয়া আছে এই মাসটার ভেতরে আমাদের কাজের হচ্ছে শুধুমাত্র 6টা অক্সিজেন অ্যাটম। এইবারে মাস অফ 6 অক্সিজেন অ্যাটমস আমরা কিভাবে বার করব? 6 ইন্টু একটা অক্সিজেন অ্যাটমের মাস হয় কত? 16 অ্যাটমিক মাস ইউনিট, মানে 16U। কিন্তু আমাদের এই মাসটা চাই গ্রামে, অ্যান্ড 1 অ্যাটমিক মাস ইউনিট ইজ ইকুয়াল টু 1.66 ইন্টু 10 টু দ্য পাওয়ার -24 গ্রামস। সুতরাং গ্রামসে আমরা পেয়ে গেলাম মাস অফ 6 অক্সিজেন অ্যাটমস ডিভাইডেড বাই, বার করতে হবে গ্রাম অ্যাটমিক মাস অফ অক্সিজেন। তার মানে 6.023 into 10 to the power 23 atoms of oxygen এর মাস কত, রাইট? আচ্ছা, 1 atom of oxygen এর মাস কত? আমরা জানি 1.66 into 10 to the power -24। তাহলে আমরা কি জানি? 1 atom of oxygen এর মাস আমাদের কত হয়ে যাবে? এখানে আমরা লিখতে পারি 1 অ্যাটম অফ অক্সিজেনের মাস হচ্ছে 16 ইন্টু 1.66 ইন্টু 10 টু দ্য পাওয়ার -24 গ্রামসে। কিন্তু যেহেতু গ্রাম অ্যাটমিক মাস, তার মানে এটা আমি একটা অ্যাটমের মাস বলছি না, আমি বলছি কতগুলো অ্যাটমের মাস? 1 মোল অ্যাটমের মাস। তার মানে 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23 অ্যাটমের মাসের কথা আমি বলছি। এবার এইটা যদি আমি ক্যালকুলেট করে ফেলি তাহলে আমি পেয়ে যাব নাম্বার অফ মোলস অফ অক্সিজেন। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি এটা এসে যাবে 6 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস নাম্বার। ঠিক এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি দ্য নাম্বার অফ মোলস অফ অক্সিজেন। এই যে ছোট ছোট জিনিসগুলো, যে মাস অফ 6 অক্সিজেন অ্যাটমস কীভাবে বার করব, কিংবা গ্রাম অ্যাটমিক মাস অফ অক্সিজেন কীভাবে বার করবো, এদের ডেফিনেশনগুলো মনে রাখতে হবে। গ্রাম অ্যাটমিক মাস মানে হচ্ছে কি 1 গ্রাম অ্যাটমসের মাস, 1 গ্রাম অ্যাটমস মানে হচ্ছে কি 1 মোল অ্যাটমস। তার মানে 1 মোল অ্যাটমস মানে 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23 অ্যাটমসের মাস। এবারে অক্সিজেনের একটা অ্যাটমের মাস হচ্ছে কত? 16 অ্যাটমিক মাস ইউনিট, সেটাকে গ্রামে লিখলে হয়ে যাবে 16 ইন্টু 1.66 ইন্টু 10 টু দ্য পাওয়ার -24। আমার চাই কতগুলো অ্যাটমের মাস? 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। বুঝে বুঝে, ডেফিনেশন বুঝে বুঝে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে ক্যালকুলেশনে কোনো গড়বড় হবে না। তাহলে আমরা জেনে নিলাম মোল কনসেপ্ট কী হয়, কীভাবে নাম্বার অফ মোলস বার করা হয়। এরপরে আমরা ডিসকাস করব আমাদের আরও একটা ছোট্ট নতুন টপিক, যেটা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন। পার্সেন্টেজ কম্পোজিশন কেন ডিসকাস করছি আমরা? কারণ আমি আগেও বলেছিলাম যে আমাদের এই টপিকের একটা এজেন্ডা হচ্ছে যে আমরা দেখব যে কখনো কখনো কিছু ডেটার বেসিসে আমরা কিভাবে সেই পার্টিকুলার কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা, এই সব জিনিস বার করতে পারি। আর সেইটা করার জন্যেই আমাদের পার্সেন্টেজ কম্পোজিশন এই কনসেপ্টটা জানা জরুরি। পার্সেন্টেজ কম্পোজিশন মানে হচ্ছে যে যেসব কম্পাউন্ডস আমরা আমাদের আশেপাশে দেখি তারা বিভিন্ন এলিমেন্টস দিয়ে তৈরি হয়।
হয়, রাইট? অনেক আলাদা আলাদা ধরনের এলিমেন্টস দিয়ে সেই কম্পাউন্ডসগুলো তৈরি হয়, আর সেই এলিমেন্টসগুলোর পরিমাণও আলাদা আলাদাভাবে থাকে, কোনো এলিমেন্ট বেশি পরিমাণে, কোনো এলিমেন্ট খুব কম পরিমাণে, তো এইভাবে সব কম্পাউন্ডস তৈরি হয়। যখন আমরা পার্সেন্টেজ কম্পোজিশনের কথা বলি, তার মানে হচ্ছে আমরা একটা আইডিয়া নিয়ে নিই যে কি রেশিওতে বা কি অ্যামাউন্টে একটা পার্টিকুলার এলিমেন্ট প্রেজেন্ট ইন আ গিভেন কম্পাউন্ড। তার মানে একটা কম্পাউন্ডের ভেতরে যে কনস্টিটিউয়েন্টগুলো আছে, সেই কনস্টিটিউয়েন্টগুলো কোন রেশিওতে প্রেজেন্ট আছে ইনসাইড দ্যাট কম্পাউন্ড। চলো এটাকে ম্যাথামেটিক্যালি দেখবো, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। একটা এক্সাম্পল নিয়ে বুঝে নেবো আমরা পার্সেন্টেজ কম্পোজিশন। ধরে নাও আমাদের কাছে একটা কম্পাউন্ড আছে CH4, যাকে আমরা মিথেন বলে জানি, তাই তো? আমি জানতে চাই যে এই CH4-এ কার্বনের পার্সেন্টেজ কতটা আর হাইড্রোজেনের পার্সেন্টেজ কতটা। কিভাবে বার করব? পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন যদি আমরা বার করি, তাহলে আমরা কি লিখব? মাস অফ কার্বন ইন 1 মোল অফ কম্পাউন্ড, ঠিক আছে? যেটা কিনা কত হয়ে যাবে, লেটস সে কার্বনের মাস কত হয়ে যাবে? কার্বনের মাস এখানে হয়ে যাবে 12 ডিভাইডেড বাই মোলার মাস অফ দ্য কম্পাউন্ড, মানে এই পুরো কম্পাউন্ডটার মোলার মাস। এই কম্পাউন্ডটার যদি মোলার মাসের কথা বলি, মোলার মাস কাকে বলে? 1 মোলের মাস ইন গ্রামস, রাইট? সেটা কত হয়ে যাবে? কার্বনের হচ্ছে 12 প্লাস হাইড্রোজেনের হচ্ছে 1, কিন্তু এখানে 4 হাইড্রোজেন আছে, তাহলে এটা হয়ে যাবে 16 গ্রামস পার মোল, ঠিক? তাহলে এটা হয়ে যাবে 12/16, ঠিক আছে, ইন্টু 100। 4 3s are 12, 4 4s are 16, এটা 25, so that is equal to 75%, ঠিক? এইবারে যদি আমরা মাস পার্সেন্টেজ অফ হাইড্রোজেন ক্যালকুলেট করি, তাহলে সেটা কত হয়ে যাবে দেখে নেওয়া যাক। হাইড্রোজেনের মাস হচ্ছে 1, কিন্তু এখানে হাইড্রোজেন আছে 4টে, সুতরাং 4 × 1 ডিভাইডেড বাই মোলার মাস, দ্যাট ইজ 16 × 100। 4 4s are 16, 4 25s are 100, that is 25%। তার মানে 75% হচ্ছে কার্বন আর 25% হচ্ছে হাইড্রোজেন ইন CH4। এইভাবে আমরা ক্যালকুলেট করে থাকি মাস পার্সেন্টেজ। তাহলে বন্ধুরা এইবারে তোমরা দেখবে যে পার্সেন্টেজ কম্পোজিশন আমরা কেন পড়লাম। পার্সেন্টেজ কম্পোজিশন থেকে আমরা কি ইনফরমেশন পাচ্ছি? আমরা এই আইডিয়াটা পাচ্ছি যে কোনো একটা কম্পাউন্ডে যে কনস্টিটিউয়েন্টস আছে তারা কোন রেশিওতে প্রেজেন্ট, আর এই ইনফরমেশনটা থেকে আমরা খুব সহজে বার করে নিতে পারবো এম্পিরিক্যাল ফর্মুলা। কারণ এম্পিরিক্যাল ফর্মুলা আমাদেরকে কি বলে, যে যে কনস্টিটিউয়েন্টসগুলো আছে বা যে এলিমেন্টসগুলো আছে তারা কোন রেশিওতে সেই কম্পাউন্ডে প্রেজেন্ট আছে। একবার এম্পিরিক্যাল ফর্মুলা পেয়ে গেলে কিন্তু আমরা মলিকুলার ফর্মুলাও বার করতে পারি, অবশ্যই পারি, ঠিক আছে? মলিকুলার ফর্মুলার পার্থক্যটা শুধু এটা যে মলিকুলার ফর্মুলা আমাদেরকে বলে দেবে এক্স্যাক্টলি কতগুলো নাম্বার অফ কনস্টিটিউয়েন্টস আছে ইন দ্যাট কম্পাউন্ড, ঠিক? এই পুরো প্রসেসটাই ম্যাথামেটিক্যাল, সুতরাং এটাকে ম্যাথামেটিক্যালি একটা এক্সাম্পল নিয়ে দেখে নেব। এবারে বন্ধুরা আমরা দেখে নেব যে কিভাবে যদি মাস পার্সেন্টেজ দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে এম্পিরিক্যাল ফর্মুলা, মাস, মলিকুলার ফর্মুলা এই সব কিছু বের করে নিতে পারি, ঠিক? ধরে নাও আমাদের কাছে একটা এরকম ধরনের প্রবলেম স্টেটমেন্ট আছে যে ডিটারমাইন দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ অ্যান অক্সাইড অফ আয়রন। আয়রনের একটা অক্সাইডের ফর্মুলা বার করতে হবে যার ভেতরে আয়রনের পার্সেন্টেজ হচ্ছে 69.9% আর অক্সিজেন বা ডাই অক্সিজেন মানে O2 এর পার্সেন্টেজ হচ্ছে 30.1%। আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেবো এটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। আমাদের প্রথম স্টেপ হচ্ছে কনভার্ট মাস পার্সেন্টেজ টু গ্রামস। তার মানে প্রথম স্টেপে আমরা কি করব, আমরা ধরে নেব যে আমাদের এই যে আয়রনের অক্সাইডটা, এই যে কম্পাউন্ডটা, এটা আমাদের কাছে 100 গ্রামস আছে, ঠিক? যদি আমাদের কাছে টোটাল 100 গ্রামস এই কম্পাউন্ডটা থাকে, তার মানে সেই কম্পাউন্ডটার ভেতরে আয়রন কত থাকবে? 69.9 গ্রামস, আর তার ভেতরে অক্সিজেন কত থাকবে? 30.1 গ্রামস, ঠিক? ওকে, এইবারে চলে যাব স্টেপ নাম্বার 2-তে। সেখানে আমাদের কি করতে হবে? কনভার্ট ইনটু নাম্বার অফ মোলস অফ ইচ এলিমেন্ট, মানে আয়রনের নাম্বার অফ মোলস ক্যালকুলেট করে নেবো, অক্সিজেনের নাম্বার অফ মোলস ক্যালকুলেট করে নেবো। চলো তাহলে নাম্বার অফ মোলস প্রথমে ক্যালকুলেট করব আয়রনের। কিভাবে ক্যালকুলেট করি আমরা? গিভেন মাস যেটা কিনা 69.9 ডিভাইডেড বাই কি হয়ে যাবে? গ্রাম অ্যাটমিক মাস। আয়রনের ক্ষেত্রে গ্রাম অ্যাটমিক মাস হচ্ছে 55.8, তাহলে এটা হয়ে যাবে 1.25। ঠিক একইভাবে আমরা নাম্বার অফ মোলস ক্যালকুলেট করে ফেলবো ফর অক্সিজেন।
এখানে গিভেন মাস দেওয়া আছে 30.1 আর এখানে গ্রাম অ্যাটমিক মাস হয়ে যাবে 16, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে 1.88। তাহলে আমাদের স্টেপ নাম্বার 2ও হয়ে গেল। স্টেপ নাম্বার 3তে ডিভাইড মোল ভ্যালু বাই দ্য স্মলেস্ট নাম্বার। ঠিক, এটা একটু ইম্পর্ট্যান্ট এই স্টেপটা। এবারে আমরা এই দুটোর রেশিওটা কম্পেয়ার করতে চাইছি। নাম্বার অফ মোলসের রেশিওটা 1.25:1.88, কিন্তু এরকম কমপ্লিকেটেড ডেসিমাল নাম্বার আমাদের চলবে না। সব থেকে প্রথমে আমরা এই দুটোকেই, যেটা স্মলেস্ট নাম্বার সেটাকে দিয়ে ডিভাইড করে ফেলবো। এই দুটোকে ডিভাইড করে ফেলবো 1.25 দিয়ে। তাহলে আমি এইদিকে পেয়ে যাব 1 আর এদিকে পেয়ে যাব কত? এদিকে পেয়ে যাব 1.5। কিন্তু এখনও আমি ডেসিমাল নাম্বার দিয়ে খুশি নই, সুতরাং আমি এই দুটোকেই মাল্টিপ্লাই করে ফেলবো 2 দিয়ে। তাহলে আমি পেয়ে যাব 2:3। এই 2:3টা কার রেশিও? এইদিকে ছিল কে? এদিকে ছিল আয়রন আর এদিকে ছিল অক্সিজেন। ঠিক, তার মানে আয়রন আর অক্সিজেনের রেশিওটা আমি পেয়ে গেলাম কত? 2:3। ওকে, স্টেপ নাম্বার 4। এবারে রাইট এম্পিরিক্যাল ফর্মুলা ইউজিং সিম্বলস অফ এলিমেন্টস উইথ রেসপেক্টিভ নাম্বারস। ঠিক, স্টেপ নাম্বার 4-এ আমরা কি করব? প্রথমেই দুটো এলিমেন্টের সিম্বল লিখে ফেলবো। আয়রন আর অক্সিজেন রেশিওটা কত ছিল? 2:3। সুতরাং Fe2O3 এটাই হয়ে যাবে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। ঠিক, এম্পিরিক্যাল ফর্মুলার কাজ হয়ে গেল অলরেডি, গ্রেট। এরপরে আমরা লিখে ফেলবো মলিকুলার ফর্মুলা। এক স্টেপেই লিখে তো দিয়েছি, কিন্তু এক স্টেপেই লিখে ফেলতে পারবো না। সব থেকে প্রথমে বার করতে হবে এটার ফর্মুলা মাস। আমি আগেও বলেছি, যখন এম্পিরিক্যাল ফর্মুলার কথা বলি তখন সেখান থেকে বেরোয় ফর্মুলা মাস, মানে 2 টাইমস দ্য মাস অফ আয়রন প্লাস 3 টাইমস দ্য মাস অফ অক্সিজেন। এইভাবে আমরা বার করতে পারবো ফর্মুলা মাস। তাহলে এটা হয়ে যাবে 2 × 55.8 প্লাস 3 × 16, তাহলে এটা হয়ে যাবে 159.6 গ্রামস। তার মানে এখন পর্যন্ত কি কি বার করলাম? আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বার করে ফেলেছি, এম্পিরিক্যাল ফর্মুলা থেকে আমরা ফর্মুলা মাস বার করে ফেলেছি। এইবারে আমাদের বার করতে হবে মলিকিউলার ফর্মুলা। ঠিক, জেনারেলি আমরা দেখে থাকি যে যখন মলিকিউলার ফর্মুলা বার করতে হয় তখন মোলার মাস, এই পার্টিকুলার কম্পাউন্ডের মোলার মাস তোমাদেরকে গিভেন থাকে। ঠিক, মোলার মাসটা তোমাদের কাছে দেওয়া থাকে। এবারে এখানটাতে দেখে নাও মোলার মাসটাকে আমরা ফর্মুলা মাসের সঙ্গে লিঙ্ক করে কিভাবে মলিকুলার ফর্মুলা বার করব। এবারে দেখো, এই যে মোলার মাস যেটা দেওয়া থাকে বা মলিকিউলার মাস যাকে তোমরা বলতে পারো, মলিকিউলার মাস হয়ে যাবে n টাইমস দ্য ফর্মুলা মাস। এরকম আমি কেন লিখলাম? কারণ আমরা অলরেডি জানি যে ফর্মুলা মাস শুধু এলিমেন্টসদের রেশিওটা বলে, মলিকুলার মাস বলে এক্স্যাক্ট নাম্বার অফ দ্য এলিমেন্টস বা কনস্টিটুয়েন্টস। সুতরাং আমরা লিখতে পারি যে মলিকুলার মাস ইজ ইকুয়াল টু n টাইমস ফর্মুলা মাস, আর এখান থেকে আমরা n এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবো। এই ক্ষেত্রে আমি ক্যালকুলেশন করছি না, যখন তোমাদের বার করবার প্রয়োজন হবে তখন তোমরা মলিকুলার মাসের ইউজ করে n এর ভ্যালুটা বার করবে, আর সেখান থেকেই তোমরা পেয়ে যাবে মলিকুলার ফর্মুলা। কিভাবে পাবে মলিকুলার ফর্মুলা? যেটা এম্পিরিক্যাল ফর্মুলা ছিল, যেমন এই ক্ষেত্রে Fe2O3 এটা এম্পিরিক্যাল ফর্মুলা ছিল, এই সাবস্ক্রিপ্টগুলোকে মাল্টিপ্লাই করে দেবে n দিয়ে। ধরো n এর ভ্যালু এলো 5, তাহলে তোমার মলিকুলার ফর্মুলা হয়ে যাবে Fe 2 × 5 দ্যাট ইজ 10 আর 3 × 5 দ্যাট ইজ 15, তাহলে তোমার মলিকুলার ফর্মুলা হয়ে যাবে Fe10O15। ঠিক, তার মানে n এর ভ্যালুটা ক্যালকুলেট করবে ইউজিং মলিকুলার ফর্মুলা, তারপরে ইউজিং মলিকুলার মাস, রাইট, তারপরে মলিকুলার ফর্মুলা বার করবে ইউজিং দ্যাট ভ্যালু অফ n। ঠিক, এই পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ ভালো করে মনে রাখতে হবে, কারণ এই ধরনের কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করে তোমাকে যে এম্পিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করো বা ফর্মুলা মাস ক্যালকুলেট করো বা মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করো, তাহলে তোমাকে এই জিনিসটাকে, এই পুরো প্রসেসটা করতে হবে স্টেপ বাই স্টেপ। তাহলে বন্ধুরা, এবারে আমরা চলে এসেছি আমাদের নেক্সট টপিকে, যেটা হচ্ছে স্টয়কিওমেট্রি। এটাও কেমিস্ট্রির একটা খুব ফান্ডামেন্টাল এবং খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। স্টয়কিওমেট্রি এই শব্দটা এসেছে গ্রিক ওয়ার্ড থেকে। স্টয়কিয়ন মানে হচ্ছে এলিমেন্ট, মেট্রি মানে হচ্ছে মেজারমেন্ট, এলিমেন্টদের মেজারমেন্ট। অ্যাকচুয়ালি এলিমেন্টদের নয়,
স্টয়কিওমেট্রির ভেতরে আমরা দেখে থাকি যে কেমিস্ট্রিতে যে কেমিক্যাল রিয়াকশনগুলো হয়ে থাকে সেই রিয়াকশনে যে রিয়াক্টেন্টস আর প্রোডাক্টস আছে, মানে যারা রিয়াক্ট করছে আর রিয়াক্ট করে যেটা দিচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট। তো রিয়াক্টেন্টস আর প্রোডাক্টসদের মাসেসের ক্যালকুলেশন কিংবা এদের ভলিউমের ক্যালকুলেশন, এই জিনিসগুলো ফল করে আন্ডার স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রির এই যে ক্যালকুলেশনগুলো, এইগুলো তখনই পসিবল হয় বা তখনই ভ্যালিড হয় যখন আমাদের কাছে একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন থাকে। এইবারে আবার মনে প্রশ্ন যে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন বলতে আমরা কি বোঝাই? চলো তাহলে সবথেকে প্রথমে এটা দেখে নিতে হবে যে একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন বলতে আমরা কি বোঝাই, তারপরে আমরা বুঝে নেব স্টয়কিওমেট্রির কনসেপ্ট। ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন বোঝার আগে বুঝে নিতে হবে একটা কেমিক্যাল ইকুয়েশন বলতে আমরা কি বোঝাই। যখনই একটা কেমিক্যাল চেঞ্জ আকার হয়, যখনই একটা এরকম চেঞ্জ আকার হয় যেটাতে একটা কম্পাউন্ডের কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, তখনই আমরা বলে থাকি যে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে বা একটা কেমিক্যাল ইকুয়েশন সেই রিয়াকশনটার জন্য আমরা লিখে থাকি। যখনই আমরা একটা কেমিক্যাল রিয়াকশনের কথা বলি সেখানে ইনভলভ থাকে কিছু রিয়াক্টেন্টস আর কিছু প্রোডাক্টস। যেমন ধরো আমরা যদি একটা উদাহরণের জন্য এইটা নিয়ে থাকি যে ম্যাগনেসিয়াম যখন অক্সিজেনের সাথে রিয়াক্ট করে তখন সে তৈরি করে ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক এই রিয়াকশনটাকে আমরা যদি ইকুয়েশনের ফর্মে লিখতে চাই, কেমিক্যাল ইকুয়েশনের ফর্মে, কিভাবে লিখবো? Mg+O2 gives MgO। এই ক্ষেত্রে যেই সব জিনিসগুলো রিয়াকশন আন্ডারগো করছে, যেমন ম্যাগনেসিয়াম, অক্সিজেন, এদেরকে আমরা বলে থাকি রিয়াক্টেন্টস। যে জিনিসটা তৈরি হচ্ছে যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাকে আমরা বলে থাকি প্রোডাক্ট। এইবারে আমরা ডিসকাস করব একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন কি হয়। ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনের যে পুরো কনসেপ্টটা সেটা এসেছে ফ্রম দ্য ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস আমাদেরকে কি বলে যে রিয়াকশনে যাই হয়ে যাক, কিন্তু আমার টোটাল রিয়াক্টেন্টের যা মাস ছিল আর টোটাল প্রোডাক্টের যা মাস সেটা সবসময় সমান হবে। তার মানে আমি যদি একটা কেমিক্যাল ইকুয়েশন লিখি তাহলে সেই কেমিক্যাল ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দুদিকের টোটাল মাস উইল অলওয়েজ বি দ্য সেম। এটাই হচ্ছে সিম্পল লজিক, রাইট? তার মানে যদি আমি একটা কেমিক্যাল ইকুয়েশন লিখি, ফর এক্সাম্পল Mg+O2 gives MgO, এই ল অফ কনজারভেশন অফ মাসের লজিক দিয়ে যতগুলো Mg মানে যতগুলো ম্যাগনেসিয়াম লেফট হ্যান্ড সাইডে আছে ঠিক ততগুলোই রাইট হ্যান্ড সাইডে থাকা উচিত। দেখো এখানে 1 mg আছে, এদিকেও 1 mg আছে। যতগুলো অক্সিজেন লেফট হ্যান্ড সাইডে আছে ঠিক ততগুলো অক্সিজেনই রাইট সাইডে থাকা চাই, রাইট? এখানে তুমি দেখো লেফট হ্যান্ড সাইডে রয়েছে O2, তার মানে দুটো অক্সিজেনের অ্যাটম আছে, কিন্তু রাইট সাইডে শুধু O আছে, তার মানে এটা ব্যালেন্স হওয়া দরকার। ব্যালেন্স কিভাবে করব? আমরা রাইট হ্যান্ড সাইডে 2 MgO করে দিলাম। এবারে অক্সিজেন তো ব্যালেন্স হয়ে গেল, কিন্তু কে ডিসব্যালেন্স হয়ে গেল? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামটাকে কিভাবে ব্যালেন্স করব? লেফট হ্যান্ড সাইডেও আমি 2 mg করে দিলাম। তার মানে আমার ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনটা কীরকম দেখতে হয়ে গেল? 2 Mg+O2 gives 2 MgO। এবারে দেখো ম্যাগনেসিয়াম আর অক্সিজেন দুটোই দুধারে ব্যালেন্সড। তার মানে সোজা ভাষায় আমরা কি শিখলাম যে যখনই আমাদের কাছে একটা কেমিক্যাল ইকুয়েশন দেওয়া থাকবে সেই কেমিক্যাল ইকুয়েশনটাতে প্রত্যেকটা এলিমেন্টের নাম্বার অফ অ্যাটমস অন দ্য লেফট হ্যান্ড সাইড শুড বি ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটমস অন দ্য রাইট হ্যান্ড সাইড। আর এটা হওয়া উচিত ফর এভরি এলিমেন্ট। যেমন এখানে দুটো এলিমেন্ট ছিল ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, দুজনের ক্ষেত্রেই নাম্বার অফ অ্যাটমস অন লেফট হ্যান্ড সাইড শুড বি ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটমস অন রাইট হ্যান্ড সাইড। এইবারে যদি আমাদের কাছে একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন দেওয়া থাকে, সেই ইকুয়েশনটা থেকে আমরা কি ইনফরমেশন পাই, আমরা কি কি জানতে পারি শুধুমাত্র ওই ইকুয়েশনটা দেখে। যেমন ধরো আমার কাছে এই ইকুয়েশনটা দেওয়া আছে যে CH4 মানে মিথেন প্লাস O2 gives CO2 plus H2O, আর এখানে দেখো সবের পাশে ব্র্যাকেটে লেখা আছে G, রাইট? আর এবং এই ইকুয়েশনটাকে ব্যালেন্সও করা হয়েছে, ঠিক আছে? এই ইকুয়েশনটাকে শুধুমাত্র দেখে আমি কি কি জানতে পারছি যে এই ইকুয়েশনটাতে রিয়াক্টেন্টস কারা? মিথেন আর অক্সিজেন, CH4 আর O2 হচ্ছে রিয়াক্টেন্টস। দ্বিতীয় আমি জানতে পাচ্ছি এই রিয়াকশনের প্রোডাক্টস কে কে? কার্বন ডাই অক্সাইড অ্যান্ড H2O, CO2 আর H2O আমার প্রোডাক্টস। 3 নম্বর ইনফরমেশন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা রিয়াক্টেন্ট আর প্রোডাক্ট এরা সবাই রয়েছে নিজেদের গ্যাসিয়াস স্টেটে। এই গিভেন ইকুয়েশনটা আমাদেরকে আরও কী কী ইনফরমেশন দিচ্ছে সেটাও দেখে নিতে হবে। ধরো আমরা যদি মোলসের ভাষায় কথা বলি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 1 মোল অফ মিথেন রিয়াক্ট করছে 2 মোলস অফ অক্সিজেনের সাথে আর দিয়ে দিচ্ছে 1 মোল অফ কার্বন ডাই অক্সাইড আর 2 মোলস অফ ওয়াটার, রাইট? তাহলে আমরা বলতে পারি 1 মোল অফ CH4 reacts with 2 moles of oxygen to give 1 mole of CO2 and 2 moles of H2O.
মোলের ভাষায় কথা না বলে যদি আমি মলিকিউলসের ভাষায় কথা বলি তাহলেও আমি বলতে পারি যে 1 molecule of CH4 reacting with 2 molecules of oxygen to give 1 molecule of carbon dioxide and 2 molecules of H2O। এটা হয়ে গেল মলিকিউলের ভাষায়। আমি যদি ওজনের ভাষায় কথা বলতে চাই মানে গ্রামসের ভাষায়, তাহলে আমি কি করব? এখানে CH4 কত গ্রাম? CH4 হচ্ছে কার্বনের হচ্ছে 12 আর হাইড্রোজেনের 1, কিন্তু 4টে অ্যাটম আছে সুতরাং 4, তাহলে এটা হয়ে গেল 16 গ্রামস অফ মিথেন। রিয়্যাক্ট করছে কার সাথে? 2 into 2 times of oxygen, that is 16। তার মানে বেসিক্যালি কত গ্রামের সাথে? 2 into 32 grams of অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করছে। আর কত দিচ্ছে? 44 grams of carbon dioxide। কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 16 into 2, that is 44 grams of carbon dioxide and 2 into 18 grams of water। কারণ ওয়াটারের ক্ষেত্রে হাইড্রোজেনের হচ্ছে 1 বাট 2 into 1 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, দ্যাট মিনস টোটাল 18 into 2, কারণ ইন্টু এখানে 2 আছে, তাহলে এটা হয়ে গেল 18 into 2 grams of water। ঠিক, তার মানে এইগুলো আমাদের ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন হতে পারে যদি আমাদের কাছে একটা গিভেন কেমিক্যাল ইকুয়েশন দেওয়া থাকে। এরপরে কেমিক্যাল রিয়াকশনে আমরা ডিসকাস করে নেব লিমিটিং রিএজেন্টের কনসেপ্টটা। এটা একটা খুব ইন্টারেস্টিং কিন্তু খুব সহজ কনসেপ্ট, কিন্তু আমি জানি না কেন বাচ্চারা খুব ভুল করে থাকে এই কনসেপ্টটা বুঝতে, কিন্তু হচ্ছে খুব সহজ। ধরো একটা কেমিক্যাল রিয়াকশন আছে যেখানে আমাদের দুটো রিয়াক্টেন্টস এ আর বি। ধরো আমি একটা প্রোডাক্ট তৈরি করতে চাইছি, সেটা হচ্ছে সি বানাবার জন্যে আমার এ আর বি লাগবে, আর দুটোই সমান পরিমাণে লাগবে। মানে আমি যদি 10 গ্রামস অফ এ নিই তো আমার 10 গ্রামস অফ বি লাগবে। ঠিক, মানে আমি দুটো আমার বেসিক্যালি সমান পরিমাণে লাগবে। এইবারে ধরো আমি তোমাকে বললাম যে তুমি আমাকে এ আর বি দুটো সমান পরিমাণে এনে দাও। ঠিক, কিন্তু তুমি কি করলে? তুমি আনতে চেয়েছিলে সমান পরিমাণে, কিন্তু কোনো কারণে তুমি বি একটু কম পরিমাণে নিয়ে এলে আর এ এনেছো বেশি পরিমাণে। এবারে আমি যখনই ওই রিয়াকশনটা শুরু করব কি হবে? প্রথমে তো একদম রিয়াকশন সুন্দর হতে থাকবে, সি তৈরি হতে থাকবে। কিছুক্ষণ বাদে কি হবে? যেহেতু বি কম পরিমাণে আছে, বিটা ফুরিয়ে যাবে, কারণ বি কম পরিমাণে আছে, এ কিন্তু রয়ে গেছে, কিন্তু যেহেতু বি ফুরিয়ে গেছে সেহেতু আমার রিয়াকশনটা স্টপ হয়ে যাবে, কারণ সি তৈরি করার জন্য এ আর বি দুটোই লাগবে। বি যেহেতু ফুরিয়ে গেল, ধরো 5 মিনিট পরে বি ফুরিয়ে গেল, সুতরাং 5 মিনিট পরে কি হলো? প্রোডাক্ট তৈরি হওয়া, সি তৈরি হওয়া বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? কারণ এই রিয়াকশনের যে লিমিটিং রিএজেন্ট, কে লিমিট করে দিল সি এর প্রোডাকশন? বি। কেন? কারণ বি যতটা কোয়ান্টিটিতে থাকা উচিত ছিল তার থেকে কম কোয়ান্টিটিতে রয়েছে। সুতরাং এই রিয়াকশনে আমি বিকে বলবো অ্যাজ লিমিটিং রিএজেন্ট, কারণ বি এর জন্যেই আমার রিয়াকশনটা হওয়া বন্ধ হয়ে গেল। তার মানে ইন জেনারেল যদি আমাকে লিমিটিং রিএজেন্ট ডিফাইন করতে হয় তাহলে কিভাবে করব? কোনো একটা রিয়াকশনে সেই রিয়াক্টেন্টটা যেটা যতটা দরকার তার থেকে কম পরিমাণে রয়েছে আর সেই কারণে সেই রিয়াকশনটা বন্ধ হয়ে যাচ্ছে, তাকে আমরা বলে থাকি লিমিটিং রিএজেন্ট। ধরে নাও একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এ প্লাস বি গিভস সি, মানে এ আর বি হচ্ছে রিয়াক্টেন্ট আর সি হচ্ছে প্রোডাক্ট। ধরো এই রিয়াকশনটা হতে আমার এ লাগে 10 গ্রামস আর আমার বি লাগে 15 গ্রামস। ঠিক, ওকে। এইবারে ধরো একটা সিচুয়েশনে আমি এ নিয়েছি 10 গ্রামস আর আমি বি নিয়েছি 5 গ্রামস, তাহলে কে হয়ে যাবে লিমিটিং রিএজেন্ট? এই ক্ষেত্রে বি হয়ে যাবে লিমিটিং রিএজেন্ট, কারণ বি যতটা লাগে আমি তার থেকে অনেকটা কম নিয়েছি, সুতরাং বি কম পড়ে যাবে আর আমার রিয়াকশনটা হবে না, সুতরাং এই ক্ষেত্রে বি হয়ে যাবে লিমিটিং রিএজেন্ট। এবারে ধরো একটা সেকেন্ড সিচুয়েশন, যখন আমি বি নিয়েছি 20 গ্রামস, আমার দরকার হচ্ছে বি কতটা? 15 গ্রাম, আর আমার এ দরকার 10 গ্রামস, কিন্তু আমি বি নিয়েছি 20 গ্রামস, মানে যতটা দরকার তার থেকেও বেশি নিয়েছি। ওকে, আর আমি এ নিয়েছি 9 গ্রামস, মানে যতটা দরকার তার থেকে অল্প একটু কম নিয়েছি। এই ক্ষেত্রে কোনটা লিমিটিং রিএজেন্ট হবে? অফকোর্স এ, কারণ বি যতটা দরকার তার থেকেও এক্সট্রা আছে আমার কাছে, সুতরাং বি কখনো লিমিটিং রিএজেন্ট তো হবে না, কারণ ও তো এক্সট্রাতে রয়েছে, আমার প্রোডাক্ট তৈরি হতেই থাকবে। কিন্তু লিমিটিং রিএজেন্ট কে হয়ে যাবে? এ হয়ে যাবে, কারণ এ যতটা আমার দরকার তার থেকে কম আছে, সুতরাং একটা পয়েন্টে গিয়ে আমার প্রোডাক্ট হওয়া বন্ধ হয়ে যাবে, সুতরাং এই ক্ষেত্রে এ হয়ে যাবে লিমিটিং রিএজেন্ট। কিছু আমরা আরো এক্সাম্পলস দেখবো যাতে তোমাদের লিমিটিং রিএজেন্টের কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। লিমিটিং রিএজেন্টের কনসেপ্টে বেস করে একটা কোয়েশ্চেন দেখা যাক। একটা রিয়াকশন দেওয়া রয়েছে A + B2 gives AB2।
আইডেন্টিফাই দ্য লিমিটিং রিয়েজেন্ট ইন এনি ইফ এনি ইন দ্য ফলোয়িং রিয়াকশন মিক্সচার। ঠিক আছে, রিয়াকশনের অনেকগুলো আলাদা আলাদা মিক্সচার দেওয়া আছে, প্রত্যেকটাতে আমাদের বলতে হবে লিমিটিং রিয়েজেন্ট কোনটা। তার আগে বুঝে নিতে হবে রিয়াকশনটা। a প্লাস b2 গিভস ab2, এটার মানে কি হলো? এটার মানে হলো 1 atom of A is reacting with 1 molecule of B, B2 দেওয়া আছে which is a diatomic molecule, তার মানে 1 atom of A আর 1 molecule of B এটা রিয়াক্ট করছে। প্রথম অপশানে দেওয়া আছে 300 atoms of A plus 200 molecules of B, কিন্তু আমরা কি দেখছি, যদি A এর atoms 300 আছে, ধরো ফার্স্ট পার্টে আমি যদি বলছি যে আমি নিয়েছি 300 atoms of A, তাহলে আমাকে B কত নিতে হবে? এই ইকুয়েশনটা দেখো, মানে A এর একটা অ্যাটম নিলে B এরও একটা মলিকিউল নিতে হচ্ছে, সুতরাং A এর 300 atoms নিলে আমাকে 300 molecules of B নিতে হবে, রাইট? কিন্তু এখানে কত নিয়েছি আমি? 200 মলিকিউলস, তার মানে যত নিতে হবে তার থেকে আমি কম নিয়েছি, সুতরাং ফার্স্ট অপশানে বি হয়ে যাবে আমাদের লিমিটিং রিয়েজেন্ট। ঠিক, এইবারে অপশান নাম্বার 2 দেখি, 2 মোল অফ এ প্লাস 3 মোল অফ বি। তাহলে এবারে আমরা এই গিভেন রিয়াকশনটাকে যদি মোলের ভাষায় বলি, তাহলে আমরা বলতে পারি যে এখানে কি হচ্ছে, 1 মোল অফ এ ইজ রিয়াক্টিং উইথ 1 মোল অফ বি, তাই তো? তার মানে যদি অপশন 2তে আমি যেমন বলছি 2 মোল অফ এ, যদি আমি 2 মোল অফ এ নিই তাহলে আমাকে নিতে হবে 2 মোল অফ বি, তাই? কিন্তু এখানে আমি নিয়েছি 3 মোল অফ বি, তার মানে বি যতটা দরকার তার চেয়ে বেশি নিয়েছি, তার মানে যখন আমি 3 মোল অফ বি নিয়েছি তখন আমাকে এও 3 মোল নিতে হবে, কিন্তু এখানে এ আমি সেই তুলনায় কম নিয়েছি, রাইট? সুতরাং সেকেন্ড পার্টটাতে এ হয়ে যাবে লিমিটিং রিয়েজেন্ট। ঠিক, এইবারে চলে যাব থার্ড পার্টে বলছে 100 atoms of A প্লাস 100 molecules of B, মানে এর যতগুলো অ্যাটম বি এরও ততগুলো মলিকিউল আমরা নিয়েছি। এই ক্ষেত্রে দেখো 1 atom of A নিলে আমাকে 1 molecule of B নিতে হয়, সুতরাং 100 atoms এর সাথে 100 molecules of B নিয়েছি, সুতরাং আমি ঠিক নিয়েছি। তার মানে এখানে না তো A কম নিয়েছি নাই B কম নিয়েছি, সুতরাং থার্ড পয়েন্টটাতে দেয়ার ইজ নো লিমিটিং রিয়েজেন্ট, মানে দুটোই আমি একেবারে ঠিক ঠিক নিয়েছি, কোনোটাই কম নিইনি। এবারে যাব পয়েন্ট নাম্বার 4, 5 মোলস অফ এ প্লাস 2.5 মোলস অফ বি। আবার মোলের ভাষায় কথা চলছে, এখানে আমরা কি দেখলাম, 1 মোল অফ এ নিলে 1 মোল অফ বি নিতে হবে, তার মানে যদি আমি বলছি যে আমি 5 মোল এ নিয়েছি, তার মানে আমাকে বিও নিতে হবে 5 মোল, কিন্তু আমি বি কত নিয়েছি? 2.5 মোল, মানে বি আমি অনেকটা কম নিয়েছি, সুতরাং এই পয়েন্ট 4 এর লিমিটিং রিয়েজেন্ট হয়ে যাবে বি। চলো বন্ধুরা, তাহলে পয়েন্ট নাম্বার 5টা দেখা যাক। এখানে 2.5 মোল অফ এর সাথে 5 মোল অফ বি, 2.5 মোল অফ এ যদি আমরা নিই তাহলে তার সাথে আমাদেরকে 2.5 মোল অফ বি নিতে হবে, কিন্তু দেখো এখানে আমরা নিয়েছি 5 মোল অফ বি, মানে বি অনেকটা বেশি আছে, তাহলে 5 মোল অফ বি এর সাথে আমার চাই 5 মোল অফ এ, তার মানে সেই তুলনায় এ অনেকটা কম আছে, তাই 5 নম্বরের পার্টটার লিমিটিং রিয়েজেন্ট হয়ে যাবে এ। এইভাবে আমরা বার করি যে ডিফারেন্ট সিচুয়েশনে বেসড অন দ্য রিয়াকশন লিমিটিং রিয়েজেন্ট কে হবে। এবারে চলে এসেছি আমরা আমাদের আজকের এই ভিডিওর লাস্ট টপিকে, যেটা হলো রিয়াকশনস ইন সলিউশনস। আমরা হঠাৎ করে সলিউশনের রিয়াকশনের কথা কেন বলছি? কারণ অ্যাকচুয়ালি দেখা যায় যে কেমিস্ট্রিতে ল্যাবরেটরিতে যে রিয়াকশনগুলো হয়ে থাকে বেশিরভাগ রিয়াকশন সলিউশনেই হয়। সলিউশন বলতে কি বোঝাই? সলিউশন হচ্ছে একটা হোমোজিনিয়াস মিক্সচার, দুটো বা দুটোর বেশি কম্পোনেন্টে, যেখানে পার্টিকেল সাইজ ইজ লেস দ্যান 1 ন্যানোমিটার। যেমন ধরো সুগার সলিউশন, সুগার আর জল যখন একেবারে মিলে যায় তখন একটা হোমোজিনিয়াস মিক্সচার তৈরি হয় যার কম্পোজিশনটা হচ্ছে থ্রু আউট ইউনিফর্ম। কিংবা সল্ট সলিউশন, এগুলো হচ্ছে আমাদের সলিউশনের এক্সাম্পল। কেন? কারণ যে সলিউট পার্টিকেলস যেমন ডিজলভ হওয়ার পরে যে সল্টের পার্টিকেল বা সুগারের পার্টিকেল, তাদের সাইজ ইজ লেস দ্যান 1 ন্যানোমিটার, তাই জন্য এরা সলিউশনের পর্যায়ে পড়ে।
ওকে, বেশিরভাগ রিয়াকশন সলিউশনে হয়, আর যেহেতু সলিউশনে হয় সেহেতু কিছু জিনিস আমাদের জন্য জানা খুব জরুরি। একটা সলিউশনে আমরা কনসেন্ট্রেশন কিভাবে বার করব একটা সলিউটের, সেটা আমরা অনেক ধরনে ক্যালকুলেট করতে পারি, যেমন মাস পার্সেন্টেজ, যেমন মোলারিটি, যেমন মোলালিটি, যেমন মোল ফ্র্যাকশন। তো এই চারটে টপিককে আমরা একের পর এক এখন ডিসকাস করে নেব। তাহলে বন্ধুরা, সব থেকে প্রথমে কথা বলে নেব মাস পার্সেন্ট, কিংবা যেটাকে ওয়েট পার্সেন্টও বলা হয়ে থাকে। মাস পার্সেন্টের মানে হলো যে কতটা আমাদের যে কম্পোনেন্টের আমরা কথা বলছি, ধরো যে পার্টিকুলার কম্পোনেন্টের মাস পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করছি, মাস অফ দ্যাট কম্পোনেন্ট ডিভাইডেড বাই টোটাল মাস অফ দ্য মিক্সচার মাল্টিপ্লাইড বাই 100। যেমন পার্সেন্টেজ কম্পোজিশন বার করতাম, ঠিক সেরকমভাবেই ধরো আমাদের কাছে একটা কোনো কম্পাউন্ড বা মিক্সচার আছে যেটাতে এ বি সি তিনটে কম্পোনেন্ট আছে। আমি যদি মাস পার্সেন্ট অফ এ বার করছি, তার মানে মাস অফ এ ডিভাইডেড বাই টোটাল মাস অফ দ্য মিক্সচার ইন্টু 100। ঠিক এইভাবে আমরা এর কনসেন্ট্রেশনটা বার করতে পারি ইন আ সলিউশন। ঠিক, একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। আ স্যাম্পল অফ ড্রিঙ্কিং ওয়াটার ওয়াজ ফাউন্ড টু বি সিভিয়ারলি কন্টামিনেটেড উইথ ক্লোরোফর্ম। Okay, CHCl3 supposed to be carcinogenic in nature. CHCl3 বা ক্লোরোফর্ম, যেটা ক্যান্সার কজিং এজেন্টস যাতে থাকে, এই ধরনের CHCl3 জলের ভেতরে পাওয়া গেল। ওকে, দ্য লেভেল অফ কন্টামিনেশন ওয়াজ 15 ppm বাই মাস। ppm মানে পার্টস পার মিলিয়ন। 1 ppm এই কথাটার মানে হচ্ছে 1 পার্ট আউট অফ 1 মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 to the power 6। ঠিক আছে, ওকে, এখানে কনসেন্ট্রেশন কত দেওয়া রয়েছে? 15 ppm। 15 ppm মানে হচ্ছে 15 বাই 10 to the power 6। ওকে, আমাকে এই পার্সেন্টেজটাকে ক্যালকুলেট করতে হবে ইন টার্ম বাই মাস, ইন পার্সেন্ট বাই মাস। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ বাই মাস হয়ে যাবে কত? 15 ডিভাইডেড বাই 10 to the power 6 ইন্টু 100%। তাহলে মাস পার্সেন্টেজ হয়ে যাবে 1.5 ইন্টু 10 to the power -3%। আমাদের নেক্সট নাম্বারে রয়েছে মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশনের মানে হচ্ছে রেশিও অফ নাম্বার অফ মোলস অফ আ পার্টিকুলার কম্পোনেন্ট টু দ্য টোটাল নাম্বার অফ মোলস অফ দ্য সলিউশন। নামটা থেকেই বুঝতে পারছো মোল ফ্র্যাকশন, তার মানে এখানে আমরা নাম্বার অফ মোলসের কথা বলবো। ঠিক আছে, যেমন ধরো আমাদের কাছে একটা সলিউশন আছে, ঠিক আছে, যার ভেতরে এ আর বি এই দুটো জিনিস আছে। এ হচ্ছে আমাদের সলিউট আর বি হচ্ছে আমাদের সলভেন্ট। মানে যেমন ধরো যদি সুগার সলিউশনের কথা বলি, তাহলে সলিউট হচ্ছে সুগার আর ওয়াটার হচ্ছে সলভেন্ট। ঠিক আছে, ধরে নাও নাম্বার অফ মোলস অফ সলিউট হচ্ছে Na, নাম্বার অফ মোলস অফ সলভেন্ট হচ্ছে Nb। ঠিক, এবারে আমি যদি মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করি, মোল ফ্র্যাকশন অনেক সময় আমরা কাই, যে গ্রিক সিম্বল কাই হয় সেটা দিয়েও ডিনোট করে থাকি, মোল ফ্র্যাকশন অফ এ, মোল ফ্র্যাকশন অফ বি। তাহলে মোল ফ্র্যাকশন অফ এ কি হয়ে যাবে? নাম্বার অফ মোলস অফ এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস অফ দ্য সলিউশন। টোটাল নাম্বার অফ মোলস মানে সলিউশনে কি কি আছে? সলিউট আর সলভেন্ট, তাহলে Na প্লাস Nb। ঠিক সেরকমভাবেই মোল ফ্র্যাকশন অফ বি কি হয়ে যাবে? নাম্বার অফ মোলস অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ এ প্লাস নাম্বার অফ মোলস অফ বি। এইভাবে আমরা মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করতে পারি যে কোনো সলিউশনের ভেতরের কম্পোনেন্টের জন্য। এইবারে ডিসকাস করে নেব আমরা মোলারিটি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যখনই আমরা কনসেন্ট্রেশন ডিটারমাইন করতে চাই, বেশিরভাগ সময় যেটা মোস্ট ওয়াইডলি ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে মোলারিটি, যাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করে থাকি। মোলারিটিকে কিভাবে ডিফাইন করি? নাম্বার অফ মোলস অফ সলিউট ইন 1 লিটার অফ দ্য সলিউশন। মানে একটা সলিউশনের যে ভলিউমটা, সেই ততটা ভলিউম অফ সলিউশনে কতটা নাম্বার অফ মোলস অফ সলিউট আছে, এইভাবে আমরা মোলারিটি ডিফাইন করে থাকি। ম্যাথমেটিক্যালি যদি দেখো, তাহলে মোলারিটি ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সলিউশন। ঠিক এইভাবে আমরা মোলারিটি ক্যালকুলেট করে থাকি। এখানে ভলিউম অফ দ্য সলিউশন যেটা আমরা নিই, সেটা আমরা কোন ইউনিটে নিই? লিটার্সে নিই। ঠিক, এইবারে চলো একটা এক্সাম্পল দেখা যাক। ক্যালকুলেট দ্য মাস অফ সোডিয়াম অ্যাসিটেট রিকোয়ার্ড টু মেক 500 মিলিলিটার অফ 0.375 মোলার অ্যাকোয়াস সলিউশন। তার মানে এখানে ভলিউম অফ দ্য সলিউশন কত দেওয়া আছে? 500 মিলিলিটার, যেটাকে আমরা লিখতে পারি 0.5 লিটার। আর এখানে সলিউশনের কনসেন্ট্রেশন দেওয়া রয়েছে 0.375 মোলার, তার মানে মোলারিটি দেওয়া আছে 0.375।
আমাদেরকে বার করতে হবে মাস অফ সোডিয়াম অ্যাসিটেট, মানে কতটা সোডিয়াম অ্যাসিটেট আমাদের চাই। দেখো কিভাবে বার করব। আমরা মোলারিটির ডেফিনেশন থেকে জানি যে মোলারিটি ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন। তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউট আমরা বার করতে পারি MV থেকে, দ্যাট মিনস 0.375 ইন্টু 0.5, তাহলে এটা হয়ে যাবে 0.1875। এই 0.1875টা কি? এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ CH3COONA, সোডিয়াম অ্যাসিটেটের নাম্বার অফ মোলস আমরা বার করে ফেলেছি। এইবারে আমরা আগেই শিখেছিলাম যে নাম্বার অফ মোলস যখন একটা কম্পাউন্ডের বার করি, কিভাবে বার করি? গিভেন মাস ডিভাইডেড বাই গ্রাম মলিকিউলার মাস, এইভাবেই বার করে থাকি আমরা। এবারে এখানে দেখো গ্রাম মলিকিউলার মাস বলে নাও বা মোলার মাস বলে নাও, যাই বলে নাও, এখানে দেখো মোলার মাসটা অলরেডি দেওয়া রয়েছে ইন গ্রামস পার মোল। দেয়ারফর এই যে গিভেন মাস বা রিকোয়ার্ড মাস যেটা, সেটা কি হয়ে যাবে? নাম্বার অফ মোলস, যেটা এক্ষুনি ক্যালকুলেট করেছি 0.1875 মাল্টিপ্লাইড বাই এই ভ্যালুটা উইচ ইজ 82.0245, তাহলে এটা হয়ে যাবে 15.38 গ্রামস। তার মানে 15.38 গ্রামস অফ সোডিয়াম অ্যাসিটেট আমাদের চাই এই সলিউশনটা বানাবার জন্য। তাহলে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আমাদের লাস্ট টপিক উইচ ইজ মোলালিটি। খুব ভালোভাবে মনে রাখতে হবে মোলারিটি আর মোলালিটিতে শুধু একটা আর আর এলেরই তফাৎ। মোলারিটি আমরা সবসময় ক্যাপিটাল M দিয়ে ডিনোট করি, আর মোলারিটি হচ্ছে নাম্বার অফ মোলস পার ইউনিট ভলিউম। মোলালিটিকে আমরা ডিনোট করে থাকি স্মল m দিয়ে, আর এখানে আমরা ভলিউমের কথা বলি না, এখানে আমরা শুধু মাসের কথা বলি, মানে নাম্বার অফ মোলস অফ সলিউট ইন 1 kg অফ সলভেন্ট, এটাই তফাৎ। ওখানেও নাম্বার অফ মোলস অফ সলিউট ইন 1 লিটার অফ সলিউশন, এখানে নাম্বার অফ মোলস অফ সলিউট ইন 1 kg অফ সলভেন্ট, নাকি সলিউশন, এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ঠিক, চলো একটা এক্সাম্পল দেখা যাক। এই এক্সাম্পলটা আমরা আগেও ডিসকাস করেছি যখন আমরা মাস পার্সেন্টেজ ডিসকাস করছিলাম, যে জলের মধ্যে ক্লোরোফর্ম দিয়ে কন্টামিনেশন হয়ে গেছে। ক্লোরোফর্মের লেভেল অফ কন্টামিনেশন হচ্ছে 15 ppm, মানে 15 পার্টিকলস পার মিলিয়ন, যাকে আমরা বলে থাকি 15/10⁶। সুতরাং আমরা মাস পার্সেন্টেজ ক্লোরোফর্মের কিভাবে বার করেছিলাম? 15/10⁶ ইন্টু 100%, যেটাকে আমরা বলে থাকি 1.5 ইন্টু 10⁻²। ঠিক আছে, তার মানে এই যে মাস পার্সেন্টেজের ইনফরমেশনটা আমরা পেয়েছিলাম, সেটা থেকে আমরা কি বলতে পারি? সেখান থেকে আমরা বলতে পারি যে ইন 100 গ্রামস অফ স্যাম্পল, এই পুরো স্যাম্পলটার 100 গ্রামসে আমাদের এই CHCl3 কতটা আছে? এটা আছে 1.5 ইন্টু 10⁻² গ্রামস। ঠিক আছে, তাহলে যদি আমি 1 kg কিংবা 1000 গ্রাম, 1 kg মানে 1000 গ্রাম, 1000 গ্রাম স্যাম্পলের কথা বলি, তাহলে সেটা হয়ে যাবে 1.5 ইন্টু 10⁻² ডিভাইডেড বাই 100 ইন্টু 1000, তার মানে সেটা হয়ে যাবে 1.5 ইন্টু 10⁻³ গ্রামস। তার মানে আমরা বলতে পারছি যে 1 kg সলভেন্টে আমাদের সলিউট কত গ্রামস থাকবে? 1.5 ইন্টু 10⁻²। এইখান থেকে আমরা বার করে নিতে পারবো আমাদের স্মল m, যেটা কিনা হয়ে থাকে মোলালিটি। মোলালিটির মানেই হচ্ছে 1 kg সলভেন্টে কত গ্রামস অফ সলিউট থাকবে, সেটাকে আমরা বলে থাকি মোলালিটি। কিন্তু মোলালিটিটা অত ওয়াইডলি ইউজ হয় না যতটা মোলারিটি ইউজ হয়ে থাকে, রাইট? তাই জন্য অবভিয়াসলি যেটা বেশি প্র্যাকটিক্যালি ইউজ হয় সেটা তোমার জন্যও পড়া বেশি ইম্পর্ট্যান্ট। তাই মোলারিটির টপিকটা হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। মোল ফ্র্যাকশনও ইম্পর্ট্যান্ট, ইয়েস, বাট মোলালিটি সেই তুলনায় কম ইউজ করা হয়। ঠিক আছে, তো এইভাবে আমরা দেখে নিলাম 4টে এরকম টেকনিক বা 4টে এরকম ইউনিটস বলতে পারো, যেটা দিয়ে আমরা একটা সলিউশনের ভেতরের কনসেন্ট্রেশন বার করতে পারি। কি কি শিখে নিলাম আমরা? তাড়াতাড়ি বলে ফেলো। একটা তো মাস পার্সেন্ট, একটা মোল ফ্র্যাকশন, একটা মোলারিটি, একটা মোলালিটি। তাহলে বন্ধুরা এর সাথেই আমরা চলে এসেছি আমাদের এই ভিডিওর শেষের দিকে, আর এর সাথেই আমরা শেষ করে ফেলেছি আমাদের ক্লাস 11th কেমিস্ট্রির সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রির পুরো চ্যাপ্টারটা। আমি আশা করছি যে তোমরা আমার এই দুটো ভিডিওই নিশ্চয়ই খুব মন দিয়ে দেখেছো, আর যদি দেখে থাকো তাহলে কেমিস্ট্রি সত্যি করেই যেগুলো খুব ফান্ডামেন্টাল আর বেসিক কনসেপ্টস, সেগুলো তোমাদের নিশ্চয়ই ক্রিস্টাল
ক্লিয়ার হয়েছে? আর যদি তা হয়ে থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই লিখে জানিও যে কনসেপ্ট হলো ক্রিস্টাল ক্লিয়ার। আমি খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সকলের জন্য নিয়ে আসবো। ততক্ষণের জন্য খুব সাবধানে থেকো, খুব আনন্দে থেকো, খুব মজায় থেকো। টেক কেয়ার, বাই বাই।